সাথে রয়েছি দুজন, একই ডোরে স্যার, এরা দুইজন ওয়াশরুমের চিপায় গিয়ে চুম্মাচাটি করছে। সকালবেলা মুড অফ করে কলেজ চলে আসলাম। কলেজে আসার পর ওয়াশরুমে গিয়ে ক্লিন হয়ে ক্লাসরুমে চলে আসলাম। আর ক্লাসে আসার পর আমি বেঞ্চে বসে রইলাম। তখন দুইটা ইঁদুর আমার সামনে চলে আসলো। আর ইঁদুরগুলো এতটা বড় যে দেখতে আমার সমানই। রহস্য, তাই না? ইঁদুর আবার আমার সমান বা মানুষের সমান কেমন করে হয়? আরে পাঠক পাঠিকা ভাই আর বোনেরা, আমার বন্ধুদেরকেই আমি ইঁদুর বাদর বলি। একজনের নাম হলো ডোমিও, তবে জুলিয়েটকে এখনো খুঁজেই চলেছে সে। আর অন্যজনের নাম হলো রুহুল। আমি বেঞ্চে বসে আছি আর মোবাইল টিপছি যাতে করে মুডটা ভালো হয়। এমন সময় ইঁদুরদের আক্রমণ পড়লো আমার শরীরে। আমার গায়ে এসে জোরাজোরি করতে লাগলো। তখন আমি ওদের দুজনকে ধাক্কা দিয়ে বললাম, তোরা কোনোদিন ভালো হবি না। সেগুলো বাদ দে মামা, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? তোমার নামে ওয়ার্নিং জারি করেছে। আমার নামে ওয়ার্নিং জারি করছে কোন হালায়? মহামান্য প্রিন্সিপাল স্যার। তবা তবা তবা। মামা যাও যাও, বেস্ট লাগ। এই আইটেম ডাকলে তো প্যারা খেয়ে যাই। আরে ওই আইটেমটা তো এমন, কিছু করার নাই। আরে যা যায়া দেখ কি হয়। তখন আমি দুইটা ইঁদুরের কথায় বেঞ্চে বসা থেকে উঠে দাঁড়ালাম আর মোবাইলটা সাইলেন্ট করে পকেটে রেখে দিয়ে হাঁটতে লাগলাম। তখন রুহুল পিছন থেকে ডাক দিল। সায়ান। পিছন থেকে ডাকোস কেন? আরে শার্টের কলার আর হাতাগুলো ঠিক করে নে। তখন আমি শার্টের কলারের হাতা ঠিক করে প্রিন্সিপালের রুমের দরজায় চলে আসি আর বলতে লাগলাম, আসসালামু আলাইকুম। দেখেছেন? ওয়ালাইকুম আসসালাম। আসছেন না? জি স্যার, আসছি। তারপর আমি ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখতে পেলাম আরাব আর দোয়া। তখন স্যার বললেন, এই মেয়েটা কাঁদতে কাঁদতে ওয়াশরুম থেকে বের হয়েছে কেন? কেন? ভয়ে কিছু বলতে যাচ্ছে না কেন? এই কি করছো তুমি? কি হলো বলো? আমি কিছু করি নাই স্যার, যা করছে এরা দুজনে করছে। তুমি কিছু করো নাই? কি করছে ওরা? এরা দুজন স্যার। তখন আমার হাসি দেখে প্রিন্সিপাল স্যার বলল, এই হাসো কেন? এরা কি করছে? স্যার বলতেছি, লজ্জার বিষয়, সময় লাগবে। আরে বলো, তোমাকে বলতে বলছি বলো। স্যার, এরা দুইজন ওয়াশরুমের চিপায় গিয়ে চুম্মাচাটি করছে। আর তখন দোয়া মেয়েটি ভ্যা ভ্যা করে কেঁদে দিল আর আরাব ছেলেটি দোয়ার পিছনে গিয়ে লুকালো। তখন প্রিন্সিপাল স্যার, তোমাদের দুজনের গার্জিয়ানদেরকে কালকের মধ্যে আমার সঙ্গে দেখা করাবে। স্যার তাহলে আমি আসি। আমি কথাটা বলে চলে যেতে লাগলে তখন স্যার আবারও ডাক দিয়ে বললেন, এই ছেলে, তুমি কোথায় যাচ্ছ? স্যার আমি ক্লাসরুমে যাচ্ছি। দাঁড়ান আপনি, আরো আছে, তোমরা দুজন যাও। আর নেক্সট। আরো আছে? তখন তারা দুজন চলে গেল। প্রিন্সিপালের রুম থেকে আরো একজন ছেলে প্রিন্সিপালের রুমে আসলো। দেখতে পেলাম রকি প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকলো আর আমার পাশাপাশি দাঁড়ালো। স্যার তখন বলতে লাগলো, একে কেন আপনি মারছেন? স্যার গতকালকে কলেজের ক্যাম্পাসে সিগারেট খাচ্ছিল, তাই দিচ্ছি এক মলম। আপনি যে সিগারেট খান সেটার জন্য কে মলম দিবে শুনি? স্যার আমি সিগারেট খাই, আপনি কেমনে জানলেন? সেটা বড় বিষয় না, তুমি ওর পায়ে ধরে মাপ চাও। স্যার ও আমার ক্লাসমেট, ওর পায়ে ধরে মাপ চাইলে তো অপমান করা হচ্ছে। হ্যাঁ, অপমানই করতে চাচ্ছি। যা বলছি তাই করো, তা না হলে কিন্তু। থাক স্যার, আর কিছু বলতে হবে না। তারপর আমি আমার ক্লাসমেট রকির পা ধরে মাপ চাইলাম। মাপ চাওয়ার সময় মনে হচ্ছিল রকিকে ফেলে দিই পা টান দিয়ে। স্যার থাকায় সেটা করলাম না। মাপ চাওয়ার পর স্যার আমাদের চলে যেতে বললেন। আমিও ক্লাসরুমে চলে আসলাম আর বেঞ্চে গিয়ে বসে পড়লাম। তখন রুহুল আমিন বলল, দোস্ত, স্যার কি করলো? স্যার আর কি করবে, আমি যাওয়ার পর আমার সম্মানের সহিত আপ্যায়ন করলো। তাহলে তো ভালোই, আমিও তাহলে আপ্যায়ন হবে একদিন। তখন রোমিও বলল, আরে সায়নের সব কথাই মিশা কথা। তুই বুঝলি কেমনে? ট্যালেন্ট লাগে, বুঝলি? ভবিষ্যতে তুই অনেক আগে যেতে পারবি। আমরা কথা বলছি এমন সময় সূর্যের আগমন ঘটলো আমাদের বেঞ্চের সামনে। আর আমি সূর্যকে দেখে বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। তাই বললাম, কি হয়েছে রে সূর্য, এতক্ষণ কোথায় ছিলে? আরে সায়ান, কলেজে একটা নতুন মেয়ে আসছে। মেয়েটা এতটা সুন্দরী যে বলার বাইরে, দেখতে একদম জোশের মতো। জুসের মতো মানে? আরে জোশ জোশ। আর মেয়েটিকে রকি ও তার কিছু বন্ধুরা মিলে টিস করছে ক্যাম্পাসে। তখন সূর্যের কথায় আমি বললাম, চল তো ইঁদুর বাহিনীর দল বল, আজকে রকিকে একটা কিছু শিক্ষা দিতেই হবে। শালার পুত অনেক বাড়া বাড়ছে। হ্যাঁ চল। তারপর আমরা চারজন, আমি, সূর্য, রুহুল আমিন, রোমিও মিলে ক্যাম্পাসের দিকে যেতে লাগলাম।
আর ক্যাম্পাসে চলেও আসলাম। ক্যাম্পাসে এসে দেখি একটা মেয়েকে রকি ও তার বন্ধুরা মিলে ঘিরে আছে, আর রকি মেয়েটিকে টিচ করছে। তাই আমরা তাদের দিকে এগুলাম। রকিদের একদম কাছে আসতেই দেখতে পেলাম একজন মেয়ে হাতে রেস্টুরেন্টের খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, আর রকি মেয়েটিকে কথা শোনাচ্ছে, আর আশেপাশে ছাত্রছাত্রীরা সেগুলো দেখছে আর এনজয় করছে। তখন হঠাৎ করে মেয়েটির হাত থেকে রেস্টুরেন্টের খাবারগুলো নিয়ে ছুঁড়ে মারলো। খাবারগুলো আমার গায়ে এসে পড়লো। আমার কলেজের সাদা রঙের শার্টটা হলুদ রঙে আবিষ্কার হলো, আর আমার মেজাজটাও বিগড়ে গেল। আমি তখন দৌড়ে গিয়ে রকির নাকের ডগার উপরে হামলা চালিয়ে বসলাম, আর সূর্য, রুহুল, রোমিও ওরাও রকির বন্ধুদের মারতে লাগলো। আমি রকির নাকে ঘুষাইতে ঘুষাইতে রক্ত বের করলাম আর ছেড়েও দিলাম। তারা পেয়ে রকি মাটিতে পড়ে গেল, আর ওর বন্ধুগুলোকেও আমার ইঁদুর বন্ধুগুলো ছেড়ে দিল। তখন রকির বন্ধুগুলো রকিকে মাটি থেকে উঠিয়ে নিল। মাটি থেকে ওঠার পর রকি নাক ধরে বলতে লাগলো, সায়ান, এটার জন্য তোকে পস্তাতে হবে, আর কাজটা একদম ভালো করলি না, তোকে দেখে নিব। আমার এখনই দেখে নে শার্টের কি অবস্থা করেছিস। আমার কথা শুনে রকি হাতের আঙ্গুল নাচিয়ে ওর বন্ধুদের সঙ্গে চলে গেল, আর আমার কাছে আমার ইঁদুর বন্ধুরা চলে আসলো। তখন আমি বললাম, তোরা ঠিক আছিস তো নাকি? আমরা ঠিক আছি, কিন্তু যার জন্য এত বড় ঝামেলা হলো সে কোথায়? তখন আমি চারপাশে নজর দিলাম, আর আসলেই দেখতে পেলাম মেয়েটি নেই। তাই বিড়বিড় করে বলতে লাগলাম, এহসান ফরামুশ। আর তখন আমি সেখানে থাকা রকিকে ডাক দিয়ে বলতে লাগলাম, ছোট ভাই, এখানে যে মেয়েটি ছিল সে কোথায় গেছে? তিনি তো প্রিন্সিপাল স্যারের রুমে দিকে গেছে। আবারও সেই চিজ প্রিন্সিপাল। কেন, কি হয়েছে? আমি সূর্যকে কিছু বলতে গেলে তখনই আমাদের কলেজে পিয়ন এসে পড়লো আর আমাকে বলতে লাগলো, সায়ান, তোকে প্রিন্সিপাল স্যার তার রুমে যেতে বলেছেন। খাইছে আমারে। পিয়ন চলে গেল। তখন রুহুল আমিন বলল, দোষ আবার আপ্যায়ন করবে হয়তো। আমার সঙ্গে তুইও চল, তাহলে আপ্যায়ন পাবি প্রিন্সিপাল স্যারের। না, আপ্যায়নের কোনো দরকার নাই আমার, তুই যা। জামু তো ঠিক আছে, কিন্তু আমার শার্টের তো নাজেহাল অবস্থা হয়ে গেছে। সমস্যা নেই দোস্ত, আমার ব্যাগে এক্সট্রা শার্ট আছে, চাইলে এনে দিতে পারি। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ না দেখে যা তো ইঁদুর শার্টটা নিয়ে আয়। আমার কথায় সূর্য চলে গেল ক্লাসরুমে, আর 2 মিনিট পর একটা শার্ট এনে আমার হাতে দিল। তখন আমি শার্টটা একটু এদিক সেদিক করে দেখে বলতে লাগলাম, এটা তো কলেজ ড্রেস নয়। তো কি হয়েছে? কি হয়েছে মানে, প্রিন্সিপাল স্যার এই শার্ট দেখলে পিঠের উপর ব্যথা ভাঙতে পারে। তাহলে দিয়ে আমার শার্ট, তোর শার্ট পরার দরকার নেই, তুই এই হলুদ শার্টেই প্রিন্সিপাল স্যারের রুমে যা। সূর্য আমার হাত থেকে শার্টটা টেনে নিতে গেলে তখন আমিও টান দিয়ে সূর্যকে আটকালাম আর বলতে লাগলাম, আরে ইঁদুর, মজা করলাম, বুঝোস না। তারপর শার্টটা নিয়ে আমি বাথরুমের দিকে গেলাম, আর বাথরুমের ভিতরে গিয়ে হলুদ হওয়া শার্টটা খুলে সূর্যের দেওয়া শার্টটা পরে নিলাম। তারপর বাথরুম থেকে বের হয়ে সোজা প্রিন্সিপাল স্যারের রুমের দরজার চলে আসলাম আর বলতে লাগলাম, আসসালামু আলাইকুম স্যার, ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনারা ডাকছি তো 15 মিনিট আগে, আর আপনি এখন আসলেন? জি স্যার, এটা অ্যাটিটিউড। কি বললে? কিছু না স্যার, বাইরে থেকে কি কথা বলবেন নাকি আমাকে ভিতরে আসতে বলবেন স্যার? ওকে, ভিতরে আসুন। ভিতরে এসে দেখি সেই এহসান পরামর্শ মেয়েটি স্যারের সামনের চেয়ারে বসে আছে। আমি তার দিকে একবার তাকিয়ে স্যারের দিকে তাকালাম। তখন মেয়েটি বলল, স্যার, সে বলেছিল অ্যাটিটিউড। ওই হ্যালো, ইঁদুর গ্রুপের ছেলে, তাই আবল তাবল বলে। আর ও হলো কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মধ্যে একজন, বুঝেছো মামুনি? আমি বুঝতে পারলাম মেয়েটি প্রিন্সিপালের খাস কেউ হবে। মেয়েটি তখন আমার দাঁড়িয়ে থাকা দেখে আমার পা থেকে মাথা অব্দি এক নজর তাকালো আর সামনের দিকে তাকালো। তখন আমি বললাম, স্যার, আমার নাকে তারিফ করছেন ইয়া বদনাম করছেন? তোমার যেটা মনে হয় সেটাই করেছি। শোনো মামুনি, তুমি ওর সঙ্গে ক্লাসে চলে যাও, আর সায়ান হলে ওর নাম। তখন আমি স্যারের কথা কেড়ে নিয়ে বলতে লাগলাম, স্যার, আমার নাম হলো শায়ান, নাম তো সোনাই হোগা, এটা হলো আমার নাম। আচ্ছা, তোমার উপর কি এখন ব্যাচ চালাতে হবে সায়ান? শুক্রিয়া স্যার, ব্যাচকে কষ্ট দেওয়া দরকার নেই। আমার কথাগুলো আর স্যারের কথা শুনে মেয়েটি মুচকি মুচকি হাসতে লাগলো। আর তখন স্যার বললেন, তুমি হাসি বন্ধ করো আর ওর সঙ্গে ক্লাসরুমে চলে যাও, আর মাত্র 15 মিনিট পর ক্লাস শুরু হবে। ওকে আব্বু। শুনো, এখানে আব্বু নয়, বাসায় আব্বু। ঠিক আছে স্যার। তারপর আমরা দুজন স্যারের কক্ষ থেকে বেরিয়ে ক্লাসরুমের দিকে চলতে লাগলাম। মেয়েটি কোনো কথাই বলছে না, তাই আমি বললাম, আচ্ছা, আপনি স্যারের মেয়ে? কিন্তু কেন? না এমনি। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম জুলি। আমার নাম শায়ান, নাম তো সোনাই হোগা। 1 মিনিট আগে আমি আব্বুর কক্ষ থেকে শুনছি। ভালো, আপনার জুলিয়েট হলে ভালো হতো। কেন জুলিয়েট নাম হলে ভালো হতো?
আমার বন্ধু রোমিওর সঙ্গে লাইন করিয়ে দিতাম। বেচারা কতকাল সিঙ্গেল থাকবো। মানে আমি আবার কিছু বলতে যাব ঠিক তখনই আমাদের দুজনের সামনে ইঁদুর বাহিনীর সকলে চলে আসলো আর আমার সঙ্গে ঘেসে ঘেসে দাঁড়ালো। আর তখনই জুলি মেয়েটা আমার থেকে কিছুটা দূরে চলে গেল। তখন আমি বললাম, সব সময় তোরা জোরাজোরি করা বন্ধ করবি। কেন, কি হয়েছে? ওরা সামনে তাকিয়ে মেয়েটিকে দেখে বলতে লাগলো, তো জানিস মেয়েটিকে? তুই না বললে আমরা কেমনে বুঝবো মেয়েটিকে? তাই তো। সে হলো প্রিন্সিপাল স্যারের মেয়ে জুলি। জুলি? তখন সূর্য আর রুহুল জুলির সঙ্গে পরিচয় হতে লাগলো আর রোমিও আমার হাত ধরে কিছুটা দূরে এনে বলতে লাগলো, সায়ন দোস্ত, তুই তো জানিস আমি সিঙ্গেল, আর কতকাল সিঙ্গেল থাক। তোর সাথে তো মনে হয় অনেক কথা হয়েছে। মেয়েটিকে আমার সঙ্গে লাইন করে দে না। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? জুলিকে তোর করে দিতে পারলে আমাকে একদিনে শপিং করানোর জন্য 5,000 টাকা দিতে হবে। যদি রাজি থাকিস তাহলে ব্যাপারটা দেখতে পারি। শালা বন্ধুর কাছ থেকে টাকা নিবি তা শপিং করার জন্য? হ্যাঁ নিব, রাজি থাকলে বল, তা না হলে নাই। ঠিক আছে। পরে কিন্তু আবার কথা পাল্টাতে পারবি না, ওকে? বললাম তো ঠিক আছে। তারপর আমরা দুইজন আবার ওদের সামনে চলে আসলাম আর রোমিও জুলির সঙ্গে পরিচয় হয়ে নিল। তারপর সকলে মিলে ক্লাসরুমে চলে আসলাম আর ক্লাস শেষ হলে কলেজ থেকে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর নিজের রুমে এসে বাথরুমে গিয়ে গোসলটা সেরে আম্মুর ডাকে খাবার টেবিলে চলে আসলাম। আম্মু সমস্ত কিছু রান্না করে এনে টেবিলে আগেই রেখেছিল আর আম্মু বসে পড়লো আমার সঙ্গে। আমার প্লেটে আগেই খাবার দিয়ে দিল আর আম্মু খাবারটা নিয়ে নিল। আম্মু খাবার মাঝখানে বলতে লাগলো, আম্মু আমাকে একটা সত্যি কথা বলবি? আমি তো তোমাকে সব সময় সত্য কথাই বলি। বলো আম্মু। তুই কি সিগারেট খাস? আম্মুর কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল আর আম্মু তখন আমাকে পানি খাইয়ে দিল আর মাথার মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে থাপড়াতে লাগলো। ঠিক হয়ে গেলে আম্মু বসে পড়লো আর আমি তখন বললাম, না আম্মু, আমি সিগারেট খাই না। তাহলে তোর প্যান্টের পকেটে সিগারেটের প্যাকেট রাখা কেন? আমি বুঝতে পারলাম গতকালকে প্যান্টের পকেটে সিগারেটের প্যাকেট রেখে দিয়েছিলাম। সেই প্যান্টটা ধুতে গিয়ে আম্মু হয়তো সিগারেটের প্যাকেটটা পেয়েছে, কিন্তু এখন আমি আম্মুকে কি জবাব দিব এগুলোই ভাবছি। আর তখনই কানাডা থেকে আম্মুর মোবাইলে চাচির ফোন আসলো আর আম্মু ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে চাচি বলতে লাগলো, আসসালামু আলাইকুম সায়না। ওয়ালাইকুম আসসালাম ভাবিজান, এতদিন পর আমাদের কথা মনে হইল? আমার তো মনে হইল, কিন্তু তোমাদের তো খোঁজ খবর বা ফোন কিছুই নেই। চাচির এমন কথায় আমি চিন্তিত থাকলেও কেমন যেন ভালো লাগলো। আম্মু বলতে লাগলো, আমাদেরও মনে পড়ে ভাবিজান আপনাদের কথা। সংসার চালাতে গিয়ে আর সময় হয়ে ওঠে না। মোবাইলে এত কথা বলবো না, তোমরা তো ভালো আছো? আলহামদুলিল্লাহ। শোনো সায়না, আমরা কালকে ভোরের ফ্লাইটে বাংলাদেশে আসছি। ঠিক আছে ভাবিজান, আম্মু আমার ছেলের এয়ারপোর্টে পাঠিয়ে দিব আপনাদের রিসিভ করে আনার জন্য। ঠিক আছে, এখন রাখছি, ভালো থেকো। তারপর আম্মু চাচির ফোনটা কেটে দিল। তখন আমি বললাম, আম্মু আমি এয়ারপোর্টে যেতে পারবো না। কেন যেতে পারবি না শুনি? আমার কলেজ আছে। তারা অনেকদিন পর দেশের মাটিতে আসতে যাবে, তাদের জন্য একদিন কলেজে না গেলেও তোর চলবে। কিন্তু আম্মু। চুপ, যা বলছি তাই হবে। কি আর করার, আম্মুর ধমক দেওয়ার আর কিছু বলতে পারলাম না। আমি আবার খাচ্ছি, খাওয়া প্রায় শেষের দিকে। এমন সময় আম্মু বলল, তোর প্যান্টের পকেটে সিগারেট কেন বললি না তো? আম্মু, আমাদের পাশের বাসার ফারহাদ আঙ্কেল আছে না? হ্যাঁ আছে, তার সাথে সিগারেটের কি সম্পর্ক? তিনি তো আমাকে এই সিগারেট আনতে বলেছিলেন। তাহলে তোর প্যান্টের পকেটে সিগারেট কি করছে? সেটা তো পয়েন্ট আম্মু। পয়েন্ট কিসের? আম্মু আম্মু আম্মু, ফারহাদ আঙ্কেল আমাকে সিগারেট আনতে বলেছিল আর আমি সেটা এনেওছিলাম, কিন্তু তখন আমার বন্ধুর সঙ্গে দেখা হয় আর পরে আঙ্কেলের সিগারেটের কথা ভুলে গিয়েছিলাম। তখনই কলিং বেলে কে যেন চাপলো। তখন আম্মু উঠতে গেল। আমি আম্মুকে বসিয়ে রেখে আমি নিজেই দরজার সামনে দরজা খুলতে খুলতে বলতে লাগলাম, এই অসময়ে আবার কে আসলো? দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই আমি দেখতে পেলাম ফরহাদ আঙ্কেল দাঁড়িয়ে আছে। ফরহাদ আঙ্কেলকে দেখতে পেয়ে আমি ভূত দেখার ন্যায় তার দিকে তাকিয়ে আছি আর সেটা দেখে ফরহাদ আঙ্কেল আমাকে বলতে লাগলো, কিরে ভাতিজা, এভাবে আমাকে দেখে তাকিয়েছিস যে? আপনাকে কি করে বলবো এখন আমার কি অবস্থা। কি অবস্থা ভাতিজ? তখন আম্মু খাবার টেবিল থেকে বলতে লাগলো, সায়ান, জি আম্মু। কার সঙ্গে কথা বলছিস দরজার সামনে? আমার বন্ধু এসেছে আমাকে কিছু বলার জন্য। তখন আমি আঙ্কেলকে সাথে করে বাইরে চলে আসলাম এবং আঙ্কেলের কাঁধে হাত রেখে বলতে লাগলাম, আঙ্কেল আপনি এই অসময়ে আমাদের বাসায় কি করতে এসেছেন? তোমার আব্বু আমাকে বিকাশে টাকা পাঠিয়েছে, সেটাই ভাবি কে দিতে এসেছে।
কয় টাকা? তারপর আঙ্কেল পকেট থেকে টাকা বের করলো। তখন আমি বললাম, আমাকে দেন, আমি আম্মুকে দিয়ে দিচ্ছি। সত্যি তো, আবার এদিক সেদিক করবো না তো ভাতিজ? আমাকে এতটাও অবিশ্বাস করেন না আঙ্কেল। আবার এতটাও বিশ্বাস করা ঠিক না, যেমন শিয়ালের কাছে মুরগি রাখতে নেই। আঙ্কেল, আপনি কিন্তু আমার রীতিমতো অপমান করতেছেন। নাও, আর কথা বলবো না, আমার আবার দোকানে কাজ আছে। তিনি তার কথা না বাড়িয়ে টাকাগুলো আমার হাতে দিয়ে চলে গেল। আমি আবার চলে আসলাম টাকাগুলো হাতে নিয়ে খাবার টেবিলে। আমার হাতে টাকা দেখে আম্মু বলতে লাগলো, সামনে কে এসেছিল আর তোর হাতে এত টাকা কে দিল? কে আর এসেছিল, মুসিবত এসেছিল। মুসিবত মানে? আম্মু আঙ্কেল এসে টাকাগুলো দিয়ে গেল। আব্বু নাকি তার বিকাশে টাকাগুলো পাঠিয়েছেন। ভিতরে নিয়ে এলি না কেন? আমি তো কতবার করে বললাম ভিতরে আসার জন্য, কিন্তু তার নাকি দোকান খোলা, তাই নাকি তার তাড়াহুড়া আছে। ও, এখন টাকাগুলি আমার হাতে দে, আর খাবার খেয়ে তার সিগারেট দিয়ে আয় গিয়ে। আর খাবো না আম্মু, তুমি সিগারেট গুলো কই রাখছো বলো, আমি গিয়ে দিয়ে আসি। বাথরুমে শ্যাম্পু রাখা জায়গায় পেয়ে যাবি। আর হ্যাঁ, তাড়াতাড়ি বাসায় ফিরিস। ঠিক আছে আম্মু, আমি যাব আর আসবো। তারপর সিগারেটের প্যাকেটটা নিয়ে বাসা থেকে বের হয়ে রমিও আর রুহুল আমিন ও সূর্যকে ফোন করে আসতে বললাম। ওরাও আমার কথা মতো চলে এলো। তারপর ফাঁকা জায়গায় গিয়ে সবাই মিলে সিগারেট খাইতে লাগলাম। সিগারেট খাওয়া হলে বাকি সিগারেট গুলি রোমিওর কাছে জমা রাখে দিলাম। সেটা দেখে রুহুল আমিন বলল, বিড়ালের কাছে তুই মাছ রেখে যাচ্ছিস, ব্যাপারটা কি সাইমান? তারপর আমি আমার আর আম্মুর সকল কথা ওদের তিনজনকে বললাম। ওরা বুঝতে পারলো ব্যাপারটা। তারপর ওদের সঙ্গে আড্ডা দিতে দিতে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে শুয়ে গেলাম। ওই, আমি না তোরে বলছি আমার রুমে আমার অনুমতি ছাড়া না আসতে? আরে আপু, আমার ভুল হয়ে গেছে। তখন বুশরা আপু এদিক সেদিক লাঠি খুঁজতে লাগলো, আর লাঠি পেয়েও গেল। আর সেই লাঠি দিয়ে এসে আমাকে মারতে লাগলো। আমি খুব ব্যথা পেতে লাগলাম। আর হঠাৎ করেই আমার চোখ খুলে গেল। চারপাশে অন্ধকার দেখতে পেয়ে আমি দম ছেড়ে দিয়ে বলতে লাগলাম, আরে এটা স্বপ্ন ছিল আমার। আর আমার চাচাতো বোন এমন হবে না কখনোই, কারণ ছোটবেলায় সে শান্তশিষ্ট ছিল, আর এতই বা ভয়ানক সে হবেই না। তো তারপরেও কেমন যেন লাগছিল আমার। তাই মোবাইলটা বালিশের নিচ থেকে হাতে নিয়ে দেখতে লাগলাম কয়টা বাজে। দেখতে পেলাম রাত 12টা বাজে। তারপর আবারও মোবাইলটা রেখে শুয়ে পড়লাম। ভোর সকালে আম্মু আমার রুমে আসলো। রুমে এসে দেখতে পেল আমি আরামসে ঘুমাচ্ছি। তাই আম্মু আমাকে ডাকতে লাগলো, সায়ান, ওই সায়ান, ওঠ বাবা। আমি নড়ে চড়ে শুয়ে বলতে লাগলাম, আম্মু এত সকালে ডাকছো কেন? আজকে না তোর এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল? আমি এয়ারপোর্টে যাব কেন? তোর চাচি জানদেরকে রিসিভ করে নিয়ে আসতে হবে তো বাসায়। তখন আমি বিছানায় বসে পড়লাম আর বলতে লাগলাম, ও হো আম্মু, সব ভুলে গেছে। তারপর আর বসে না থেকে বাথরুমে ফ্রেশ হবার জন্য গেলাম। ফ্রেশ হয়ে রুমে ঢুকে দেখি আম্মু রুমে নেই। তাই আমি আমার কিছু ভালো পোশাক আশাক পরিধান করে নিলাম, আর আম্মুর থেকে কিছু টাকা নিয়ে হাঁটতে হাঁটতে রমিদের বাসার দিকে চলতে লাগলাম। রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় আমি পকেট থেকে মোবাইলটা বের করে রোমিওকে বাসার বাইরে ওর বাইক নিয়ে আসতে বললাম। রোমিও বলে দিল ঠিক আছে। আর আমি হাঁটতে হাঁটতে রোমিওদের বাসার নিচে চলে আসলাম। রোমিওর বাসার নিচে এসে দেখি রোমিও বাইকের উপরে শুয়ে আছে। তাই আমি ওর বাইকের কাছে চলে আসলাম আর রোমিওকে জাগিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হলাম। আমি আর রোমিও সকালের সূর্য আকাশে দেখা দিলে আমরা দুজন এয়ারপোর্টে পৌঁছে যাই। আমরা দুজন বসে আছি, আর কিছুটা সময় পর একটা বিমান ল্যান্ড করলো এয়ারপোর্টে। তাই একটা কার্ডে বড় বড় করে চাচি লেখে বাইকের কাছে রোমিওকে রেখে আমি যাত্রীদের গেটের কাছে এসে কার্ডটা উঁচু করে ধরে রইলাম। যাত্রীরা গেট দিয়ে বের হচ্ছে, কিন্তু চাচিকে দেখতে পারছি না। আর দেখতে পেলেও নিশ্চিত চিনব না, তার জন্যই তো চাচি লিখে রাখছি বড় কার্ডে। হঠাৎ একজন মেয়ে আমার কার্ডের দিকে তাকালো আর হাসতে লাগলো, আর আমার দিকেই এগোতে লাগলো। আমার হাতের কার্ড দিকে আঙ্গুল দিয়ে বলতে লাগলো, চাচি? হ্যাঁ, আপনার কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, তবে আমি চাচির মেয়ে বুশরা। আমি তখন বুশরার দিকে তাকালাম ভালো করে আর বলতে লাগলাম, চাচি কোথায়? আম্মু তো ভিতরে আসছে হয়তো। ওই তো আম্মু চলে আসছে। তখন আমি চাচির দিকে তাকালাম, দেখতে পেলাম আমার আম্মুর থেকে তার বয়স বেশি, হাতে একটা লাগেজ নিয়ে আসছে। চাচি কাছে আসলেই বলতে লাগলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচিমা? ওয়ালাইকুম সালাম, আমি ভালো। তোমরা সকলে ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন বুশরা চাচির হাত থেকে লাগেজটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই তো ভালো। আচ্ছা, যখন লাগেজটা নিয়ে বাইরে চল। বুশরার এমন ব্যবহারে আমি চাচিমায়ের দিকে তাকালাম, কিন্তু চাচিমা কিছুই বললেন না। তাই আমি লাগেজটা হাতে নিয়ে তাদের সঙ্গে করে বাহিরে রোমিওর কাছে চলে আসলাম। রোমিওর কাছে আসার পর বুশরা বলল,
এই দামড়া শয়তানটা আবার কি? আমি রোমিও। তখন বুশরা তার হাতটা রোমিওর গালে ঠাস করে লাগিয়ে দিল। রোমিও বাইকের নিচে চলে আসলো, হাত দিয়ে গালে, আর আমার হাত থেকে লাগেজটা পড়ে গেল। তখন বুশরা বলল, ফরেন মেয়ে দেখলে হাত পা বাড়িয়ে দিতে মন চাই, তাই না? রোমিও কিছু বলল না, আর রোমিও আমার কাছে চলে আসলো। তখন চাচিমা বলল, গাড়ি কই রে সান? একটু দাঁড়ান, আমি ট্যাক্সি নিয়ে আসছি। ডিসগাস্টিং। একটু তাড়াতাড়ি করে নিয়ে আসো ট্যাক্সি, এখানে অনেক গরম। ঠিক আছে চাচিমা। বলেই আমি চলে যেতে লাগলে রোমিও আমার পিছু পিছু আসতে লাগলো। সেটা দেখে আমি বললাম, তুই এখানে থাক রোমিও, আমি দ্রুত গাড়ি নিয়ে আসছি। না ভাই, আমি তোর সঙ্গে যাবো। এখানে থাকলে কি না কি হবে আমি নিজেও জানি না। ঠিক আছে চল। তারপর আমরা দুজন একটা ট্যাক্সি ঠিক করে চাচিমা আর তার মেয়েকে গাড়িতে উঠিয়ে দিলাম। আমি আর রোমিও ওর বাইক চালাতে লাগলাম। চলছি এমন সময় রোমিও বলল, দোস্ত, আমার গালে এখন অব্দি আমার আম্মাও থাপ্পড় দেয়নি। সরি দোস্ত, আমি কি জানতাম তোর সঙ্গে এমনটা হবে? আমি তো জানতাম বর্ষা আপু শান্তশিষ্ট। তুই কেমনে জানতি তোর বোন শান্তশিষ্ট? ছোট্টবেলায় তো একদম শান্তশিষ্ট ছিল, তার জন্যই। ছোটবেলায় ভালো থাকলে বড় হলে শয়তান, নানি হয় বুঝলি। সেটাই তো দেখছি। কয়দিনের জন্য তোর চাচাতো বোন ও তার আম্মা থাকবে তোদের বাসায়? আমি জানি না, আর তারা তো মাত্র এলো, দেরি হবে তাদের যাওয়াটা। ঠিক আছে, তোর চাচাতো বোনটা তোদের বাসায় থাকা অবধি আমি তোদের বাসায় আসবো না। পরে আবার তোর আম্মুর সঙ্গে থাপ্পড় লাগিয়ে দিলে ইজ্জতের ফালুদা হয়ে যাবে। ওকে দেখা যাক। তারপর আমি ভাবতে লাগলাম, বর্ষা তার আম্মুর সামনে রোমিওকে মারলো, কিন্তু চাচিমা কিছুই বলল না। ব্যাপারটা কেমন যেন লাগলো, সেটা রোমিওর সঙ্গে আমি শেয়ার করলাম না। এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আমাকে রোমিও নামিয়ে দিয়ে চলে গেল। আমি আবার লাগেজটা দুটো হাতে নিয়ে বাসার কলিং বেলে চাপ দিলাম। কিছুটা সময় পর আম্মু এসে দরজাটা খুলে দিল। চাচিকে দেখতে পেয়ে আম্মু চাচিকে জড়িয়ে ধরলো। তখন আমি বর্ষার দিকে তাকালাম, আর তখনই বর্ষা আমার গালে থাপ্পড় লাগিয়ে দিল, আর আম্মু চাচিকে ছেড়ে দিল। আমি গালে হাত দিয়ে রইছি, আর বর্ষাও গালে হাত দিল। সেটা দেখে রাখলো। কে কাকে থাপ্পড় দিল কিছুই তো বুঝতে পারছি না। না চাচি যান, আপনার ছেলে আমাকে থাপ্পড় দিছে। কথাটা বলেই বর্ষা আম্মুর পিছনে চলে গেল। আর তখন আম্মু আমার কাছে এগিয়ে এসে আমার কান ধরলো, আর তখনই চাচিমা বলতে লাগলো, আরে আরে এসব কি? তোমরা দুজনে থাপ্পড়া থাপ্পড়ি করছো কেন? আর সায়না, তুমি সায়নকে ছেড়ে দাও তো। চাচিমায়ের কথায় আম্মু আমার কানটা ছেড়ে দিয়ে বলতে লাগলো, আর কখনো এসব বসুরার সঙ্গে করলে তোর খবর আছে। ছোটবেলায় ফাজলামি এখনো গেল না তোর? আম্মু, আমি ছোট্টবেলায় বাজে ছিলাম ঠিক আছে, কিন্তু কখন? আমার কথার মাঝে বর্ষা থামিয়ে দিয়ে বলতে লাগলো, ছোটবেলায় পাজে ছিল, আর এখন বাড়ছে। হ্যাঁ, তুমি তো ঠিক বলছো। ও এখন আমার থেকে চাচি তো রাক্ষসী বোনটা বড় হয়ে গেল, থাকবো না আর এই বাড়িতে বলে চলে যেতে লাগলে চাচি আম্মুকে বলতে লাগলো, শায়ন তো চলে যাচ্ছে, আটকাও ওকে। ভাবি যেতে দেন, পরে আবার একাই চলে আসবে। বাসা ছেড়ে কোথায় বা যাবে? আর আমি আম্মুর থেকে এই কথাটা আশা করিনি। তোর আর থাকবোই না এই বাড়িতে বলে এই বাসার বাইরে চলে আসলাম। কলেজের টাইম, তাই সকলে কলেজে, আর রোমিও বাসায়। তাই আমি রোমিওকে ফোন করে আসতে বললাম, আর আমি চায়ের দোকানে বসে চায়ের সঙ্গে পাউরুটি ভিজে ভিজে খেতে লাগলাম। খাওয়ার মাঝখানে রোমিও চলে এলো বাইক নিয়ে, আর বাইকটা রেখে আমার পাশে এসে বসলো, গলায় হাত রেখে, আর বলতে লাগলো, দোস্ত, তুই চায়ের সঙ্গে পাউরুটি খাচ্ছিস কেন? খাওয়ার খাসনি বাসা থেকে? রোমিওকে আমি বাসায় যাওয়ার পর সমস্ত কিছু বললাম। সব শুনে রোমিও আমায় বলল, এই দেখ, তোর চাচাতো বোনটা আমার চেহারার কি হাল করেছে। আমি ওর চেহারায় দেখতে পেলাম হাতের আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই আমি বললাম, সরি রে দোস্ত, আমি আমার চাচাতো বোনের হয়ে তোর কাছে সরি বলতেছি। আর দেখ, আমার গালেও থাপ্পড় লাগাই দিছে। আমি আমার চেহারা দেখালাম। সবটা দেখে রোমিও হাসতে লাগলো। ওর হাসি দেখে চায়ের কাপটা রেখে দাঁড়িয়ে পড়লাম, আর বলতে লাগলাম, আন্টি তোর গালটা দেখিনি? আর সেটা বলতে আম্মা আব্বা দুজনই দেখেছে, আর দেখে অনেক আবল তাবল কথা শুনেছে। আব্বা বলে, কোন মেয়েকে প্রপোজ করে রিজেক্ট হয়ে থাপ্পড় খেয়ে এলি? তুই পরে কি বললি? আমি কোনো কথাই বলিনি। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়েছিলাম, আর তখন তুই ফোন করলি, আর চলে এলাম। তার মানে আমার মতো তুইও কিছু খাস নেই? রে। ওকে চল, আমি তোকে খাওয়াবো। ঠিক আছে চল।
তারপর রোমিও বসা থেকে উঠে বাইকে উঠে বসলো আর আমিও ওর পিছনে বসলাম। আজ একটা রেস্টুরেন্টে চলে আসলাম। কাউন্টারে একটা মেয়েকে দেখতে পেলাম আর তখনই রোমিও আমার কানে কানে বলতে লাগলো, দোস্ত এই মেয়েটাকে সূর্য পছন্দ করে। রোমিওর কথা শুনে আমি কাউন্টারে দাঁড়িয়ে পড়লাম। তখন কাউন্টারের মেয়েটি বলল, এক্সকিউজ মি, কিছু বলবেন স্যার? বলবো আপনার চোখগুলো এরকম বিলাইয়ের মতো কেন? আপনার নাকটা দেখে মনে হচ্ছে বোচা বিশ্রী, সামনে দিয়ে রোলার উঠে গেছে। আর আপনার দাঁত আর আপনার চুলগুলো এরকম কেন, ঘোড়ার লেজের মতো? এক্সকিউজ মি, আপনি কোথায় দাঁড়িয়ে কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? কথাগুলো তো আমি বলছি না। কথাগুলো আপনি বলেননি মানে? কথাগুলো তো আপনি এখানে দাঁড়াইয়া বলছেন। না না, কথাগুলো তো আমি মেসেঞ্জার হয়ে বলছি। কথাগুলো বলেছে সূর্য। সূর্যকে? ওকে, আপনাকে বিকালে দেখাবো তাকে। তখন রোমিও আমার কাছে চলে আসলো আর আমার কাছে এসে আস্তে আস্তে বলতে লাগলো, দোস্ত সূর্যর সম্পর্কে এগুলো কি বলিস? সূর্য জানলে তো আমাদের উপর রাগ করবে। কিছু হবে না, চল ভিতরে যাই। তখন কাউন্টারের মেয়েটি বলল, আপনার বন্ধুকে সাথে করে নিয়ে আসেন, তারপর আমার রেস্টুরেন্টের ভিতরে যান। সামান্য কর্মচারী হয়ে আপনি আমাদের ভিতরে যেতে দিবেন না? ভিতরে যেতে দিব না। দোস্ত সে সামান্য কর্মচারী নয়, তার নিজেরও রেস্টুরেন্ট এটা। আগে কেন বললি না আমায়? তুই বলার সুযোগ দিলি তো বলবো, তাই না? পয়েন্ট। কি হলো, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? যাচ্ছি যাচ্ছি, আপনার রেস্টুরেন্টে আমি নেগেটিভ রিভিউ দিব বলে বের হয়ে আসলাম রেস্টুরেন্ট থেকে। তারপর আমি আর রোমিও আমাদের মাঠের এক কোণায় বসে পড়লাম। আমার বাড়িতে যেতে মন চাইতেছে, কিন্তু বাসায় গেলে বুসরা আপু কি না কি করে আবার আর ক্যাচা লেগেও যাবে। আমি এগুলা ভাবছি, তখন রোমিও বলল, তোর কি বেশি ক্ষুধা লাগছে? না না, আমি তো রোবট, তাই ক্ষুধাও লাগেনি। তোর নিশ্চিত ক্ষুধা লাগছে? তার বলতে পেটের ভিতর ইন্দুর দৌড়াদৌড়ি করছে। তোরা তো ইঁদুর, তাই তোদের পেটে ইঁদুরই দৌড়াদৌড়ি করবে। সেগুলো বাদ দে। বুঝলাম তোর বাসায় তোর এখন যাওয়াটা বিপজ্জনক। চল না আমাদের বাসায়, খাওয়া দাওয়া হবে, আবার আড্ডাও দিতে পারবো। রোমিওর এমন একটা প্রস্তাবে রাজি না হয়ে পারলাম না, তাই রোমিওর সঙ্গে রোমিওদের বাসায় চলে আসলাম। রোমিওর মা বাবা আমাকে দেখে খুশি হলেন আর একবার তো আন্টি বলেও দিলেন। এতদিন পরে বন্ধুর আম্মু আব্বুদের বাসায় সুযোগ হলো। তার উত্তরে আমি বলে দিয়েছি পড়াশোনা আর ঘোরাঘুরি, মাঝে এই কথাটি মনে ছিল না। তারপর তারা আর কিছু বলল না। আন্টি আমাদের জন্য খাবার আনতে লাগলো। খাবার বানিয়ে টেবিলে রেখে আমাকে আর রোমিওকে ডাক দিয়ে তিনি আবারও চলে গেলেন। আমি, রোমিও, আঙ্কেল আর আন্টি সকলেই একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করলাম আর রোমিওর সঙ্গে রোমিওর রুমে চলে আসলাম আর ওর বিছানায় এসির নিচে শুয়ে পড়লাম। কয়েক ঘন্টা ঘুমানোর পর ঘুমের ঘোরে বুসরা আপুকে দেখতে পেলাম। কিশোর জন্য আমাকে থাপড়াইছে। থাপ্পড় খাইতে খাইতে আমি এই চিৎকার দিয়ে বসে পড়লাম। না, আমার সঙ্গে সঙ্গে রোমিও ঘুম থেকে বসে পড়লো আর বলল, কিরে সায়ান, তুই এত ঘামছিস কেন? আর হঠাৎ করে ঘুমের মধ্যে চিৎকার করলি কেন? কিছু হয়নি বলে পাশ থাকা মোবাইলটা অন করে দেখতে পেলাম রাত 9টা বেজে গেছে। তাই আমি রোমিওকে সঙ্গে করে ওর বাইকে করে আমার বাসায় চলে আসলাম। রোমিও আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার বাইরে দাঁড়িয়ে মোবাইলটা দেখি 11টা বেজে গেছে। তাই আর দাঁড়িয়ে না থেকে আমি বিসমিল্লাহ বলে বাসায় প্রবেশ করলাম আর সহি সালামতে আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমার রুমের লাইট অন করলাম। দেখতে পেলাম বুসরা আমার বিছানায় শুয়ে আছে। তখন আমি বলতে লাগলাম, যেখানে বাঘের ভয় সেখানেই ছাগলের সন্ধ্যা হয়। আর কথাটা বলে আমি কি করব ভাবছি। তখন আমি নিজেকে নিজেই প্রশ্ন করলাম, আরে এত ভাবছি কেন? আমার বিছানা দখল করে নিচ্ছে একজন, তাকে এখন লাঠি দিয়ে বের করব আমার রুম থেকে বলেই আমি এগোতে লাগলাম বিছানাটার দিকে। বিছানার কাছে এসে আমি পাশে থাকা বালিশটা হাতে নিয়ে তার গায়ের উপরে ছুঁড়ে মারলাম। বালিশটা বুসরার শরীরে লাগলো। তখন বুসরা নড়ে চড়ে গেল। বুসরা নড়ে চড়ে শোয়ার জন্য শরীরের নাফির দিকে কাপড়টা হালকা সরে গেল ফ্যানের বাতাসে। আর আমার দৃষ্টি চলে গেল তার নাফিতে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর ফিল্মের মতো গান ও নাচ চলছে। আর কিছুটা পর কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি সেই হাতটা সরিয়ে দিলাম, কিন্তু পরক্ষণেই আবারও হাতটা রাখলো। তখন আরো বিরক্ত হয়ে হাতটা সরিয়ে পিছনের দিকে তাকালাম। তখন দেখতে পেলাম বুসরা আপু আমার পিছনে। আর তাই আমি বিছানার উপরে আবার তাকালাম, কিন্তু বুসরা আপু বিছানায় নয়, আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি বুসরার দিকে তাকালাম। তখন বুসরা বলতে লাগলো, আমার বিছানার উপর তাকিয়ে কি করছিস সায়া? ও হ্যালো, এটা আমার বিছানা আর আপনি আমায় তুই তুকারি করছেন কেন?
যেখানে আমি পা রাখি সেটা আমার হয়ে যায়, আর বেডের কথা বলছো সেটাও আমার। আর তুই তুকারি করি কারণ তুই আমার জুনিয়র। আপনি তো এয়ারপোর্টেও প্লেনে পা রাখছেন, সেটাও কি আপনার? আর আপনার থেকে কয় দিনের জুনিয়র শুনি? তোর থেকে 12 দিনের সিনিয়র আমি। আর আমার সঙ্গে ফজলামি করতে আসলে কিন্তু সকালের মতো বসিয়ে দিব। কি বসিয়ে দিবেন? সকালে থাপ্পড় দিয়েছিলাম মনে নেই নাকি? আমি তখন আমার গালে হাত দিলাম। সকালের থাপ্পড়ের কথা মনে হয়েছে বলে আর গালে হাত দিয়েই বলতে লাগলাম, এটা কিন্তু আপনি আমার প্রতি জুলুম করছেন। পাওয়ার না থাকলে মানুষ এগুলোই বলে। আমি কিন্তু কোনো কেয়ার করি না। তুই না বাসা থেকে একেবারে চলে গেলি, আবার আসছিস কেন? এটা আমার বাসা, আমি থাকবো নাকি চলে যাব সেটা আমার ব্যাপার, আমি আপনাকে বলার প্রয়োজন মনে করি না। বলেই হাতটা মুখ থেকে নামিয়ে শার্টের কলার ঠিক করে ভাব দিলাম। আর তখনই বুসরা আপু তার ডান হাত দিয়ে আমার গাল বরাবর মারলো আর থাপ্পড় হয়ে গেল। ছি ছি ছি, তোর মুখের ঘাম আমার হাতে লেগে গেল। আমি মুখে হাত দিয়ে বলতে লাগলাম মনে মনে, এই রে করেছে গেল। তার নাভির জায়গাটা দেখতে লাগলে তখন আমার মুখ সহ সারা শরীর ঘেমে যায়। তখন বুসরা বলতে লাগলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস? বের হ রুম থেকে, তা না হলে থাপড়াতে থাপড়াতে অকালে তোর মতো মৃত্যু নিয়ে আসবো। কি আর আমি করব? নিজেকে বানানোর জন্য আমি আমার রুম থেকে বের হতে লাগলে বুসরা আবারও বলতে লাগলো, আমার অনুমতি ছাড়া আমার রুমে আসলে তোর খবর নয় কবর করে ছাড়বো। এখন শর্ত। তারপর আমি ঘুরে গালে হাত দিয়ে নিজের রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলের পাশে থাকা সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছে না, তাই আমি সোফা ছেড়ে উঠে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখতে পেলাম ফরহাদ আঙ্কেলের মেয়ে দোয়া আর আরাও একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রাতে প্রেমময় কথা বলতেছে। তাই আমি হাঁটা দিয়ে সেদিকে চলে আসলাম আর তাদের সামনে চলে আসলাম। আমাকে দেখতে পেয়ে দোয়া দৌড়ে চলে গেল তার বাসার ভিতরে। আর আমি তখন আরাবকে বলতে লাগলাম, ভাই তোদের যদি এতই প্রেম উতলায়া উতলায়া পড়তেছে তাহলে বিয়ে করে নে না। আর তোরাই বা কি, সব সময় আমার নজরে তোরা দুজনেই আসোস। তগরে কেন ফরহাদ আঙ্কেল একবারও দেখে না, এটাই আমি বুঝি না। আমার কথা শুনে আরাব চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন আমি বলতে লাগলাম, এখানে এখনো দাঁড়িয়ে আমার মুখ দেখবি নাকি যাবি? আরাব চলে গেল। তখন আমি আবার রুমে চলে আসলাম আর সোফায় শুয়ে পড়লাম আর বলতে লাগলাম, প্রিন্সিপাল স্যারের কাছে বিচার যাওয়ার পরেও কোনো কিছু পরিবর্তন হলো না দোয়া আর আরাবের, আর হবেও না হয়তো। এগুলো নিয়েই ভাবছি, আর কখন যে ঘুমিয়ে গেছি নিজেও টের পেলাম না। খুব শান্তি মতোই ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে কে যেন আমার শরীরে পানি দিল। আমি হন্তদন্ত হয়ে চোখ খুলে বসে পড়লাম। দেখতে পেলাম আমার সামনে বুসরা আপু আর তার হাতে একটা গ্লাস। তারপর আমি নিজের শরীরের দিকে তাকালাম, দেখতে পেলাম শরীরে পানি। তখন আমি দাঁড়িয়ে বলতে লাগলাম, আপনি আমার পিছনে লেগেছেন কেন? আমি আপনার কি বা ক্ষতি করেছি? আমার কথা শুনে আম্মু নিজের রুম থেকে চলে আসলো। আমার দিকে একবার তাকিয়ে বুসরাকে বলল, সায়ানকে এভাবে ভিজিয়ে দিছো কেন? সায়ানের শরীর দিয়ে গন্ধ বের হচ্ছিল। আমার শরীর দিয়ে গন্ধ বের হচ্ছিল আমি সেটা জানি না, আর আপনি মিথ্যা কথা বলেন কেন আমাকে নিয়ে? সত্যি চাচি যান, ওর থেকে গন্ধ আসছিল। থাক থাক, আর কিছু সায়ানকে শোনাতে হবে না, তুই চল আমার সঙ্গে। কিন্তু আম্মু এখন আমার কি হবে? তুই তো রুমের বাথরুমে গিয়ে গোসল করে নে। চাচি যান, সায়ানের রুমে তো আমি থাকি। তাহলে বাহিরের বাথরুমে গিয়ে গোসল করে নিক সায়ান। কিন্তু আম্মু। চুপ, যা বলছি তাই কর গিয়ে। তারপর বুসরাকে সঙ্গে নিয়ে চলে গেল আম্মু। তখন আমি নিজের রুমে গিয়ে আমার কাপড় নিয়ে বাথরুমে চলতে লাগলাম আর বিড়বিড় করে বলতে লাগলাম, আমার নিজের আম্মু আমাকে বুঝতেও চায় না। বালের জীবন ডাইকা কি লাভ, কচু গাছের সঙ্গে ফাঁসি নিতে হবে আমায়, বুঝতেছি। তারপর আমি বাথরুমে গিয়ে গোসলটা সেরে কলেজের ড্রেস পরে বাসা থেকে আম্মুকে না জানিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। আর কলেজে এসেও পড়লাম। কলেজের ক্লাসরুমে এসে দেখি রোমিও, রুহুল আর সূর্য কি যেন বিষয় নিয়ে কথা বলতেছে। তাই আমি ওদের সামনে গিয়ে বলতে লাগলাম, হাই ইদুর গাইজ, কেমন আছো তোমরা? আমাকে দেখতে পেয়ে সূর্য বেঞ্চ থেকে দাঁড়িয়ে গেল আর আমায় বলতে লাগলো, তুই রেস্টুরেন্টে সেই কাউন্টারের মেয়েকে কি বলেছিস? আমি কি বলতে যাব? আমি তখন রোমিওর দিকে চোখ বড় বড় করে জিজ্ঞেস করলাম, সূর্য কেমন জানলো এটা? রোমিও মাথা নাড়িয়ে বলল, জানি না রে দোস্ত। তুই নাকি তাকে আমদার ব্যাপারে আবল তাবল বকছিস? তার আগে বলতো এই কথাগুলো তোকে কে বলেছে? সেই মেয়েটি আজকে আমাকে বলছে। তবে আমি আবল তাবল বলছি না, সত্যি তাই বলেছে। বলেই ওদের সঙ্গে বেঞ্চে বসে পড়লাম। তোর এত সত্যিটা বলতে হবে কেন স্যার?
ভালো লাগছিল না তাই বলছি। তোর মুড অফ কেন রে সায়ান? আর কালকে আসলি না যে কলেজে, কারণ কি? তোর চেহারা কেমন কেমন লাগছে। দোস্ত, তোদের আমি আর কি বা বলবো। তখন রুমিও হেসে দিল, তাই রুহুল বলল, তুই আবার হাসলি কেন? না, এমনিতেই। তোরা সেগুলো প্যাচাল বাদ দে, সামনে ক্লাসরুমের দরজায় দেখ, রোমিওর জুলিয়েট দরজার সামনে কোন এক ছেলের সঙ্গে কথা বলতেছে। তখন আমার কথা সকলে সেদিকে তাকালো, আর আমার সকলেই দেখতে পেলাম জুলি আমাদের শত্রু রকির বন্ধু রিফাতের সঙ্গে কথা বলতেছে। তাই আমরা সকলে বসে না থেকে জুলির কাছে চলে আসলাম। তখন জুলি বলল, হাই, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আর রিফাত, তুই জুলির সঙ্গে কথা বলছিস কেন? পরশুর ব্যাপারটা কি ভুলে গিয়েছিস? কথাটা রিফাত বলতে গেলে জুলি রিফাতকে থামিয়ে দিয়ে বলল, আসলে সেদিনের জন্য সে লজ্জিত, তাই আমার কাছে মাপ চাইতে আসছে। রকির বন্ধু রিফাত লজ্জিত। আমার বন্ধুরা আমার কথা শুনে হেসে দিল। তখন জুলি ধমক লাগিয়ে দিয়ে, চুপ গাইস, হাসা বন্ধ করো। একজনের তো ভুল হতেই পারে, তার জন্য কি তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে হবে নাকি? আসলে রিফাত লজ্জিত, তদুই আমাদের মুখের হাসিটা থামাতে পারছিলাম না আমরা। তাই বলে একজনের ওপর হাসাটা ঠিক না একদমই। আর তোমরা শোনো, আমি ক্লাস শেষ করে রিপাতের সঙ্গে আজকে ঘুরতে যাব। মার ঢালা দোস্ত। তুই চুপ কর তো রোমিও, আমি দেখছি ব্যাপারটা। তারপর আমি রিফাতের দিকে তাকালাম, দেখতে পেলাম রিফাতের মুখে হাসির ঝলক। তাই আমি বললাম, রিফাত, তুই মার না খাইতে চাইলে এখান থেকে সর। আমার এরকম কথায় রিফাত চলে গেল। তখন জুলি বলল, এটা কি করলে তোমরা? আমি আজকে কার সঙ্গে ঘুরতে যাব? আমাদের ইঁদুর বাহিনীর রোমিও আছে। মানে? মানে হলো রোমিও আছে, আর ওর সঙ্গে ওর বাইকও আছে। যেখানে যেখানে যেতে চাইবা সেখানে নিয়ে যাবে। ঠিক তো? কিরে, কিছু বলছিস না কেন? হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা নিজেদের বেঞ্চে বসে পড়লাম। আর কিছুটা সময় পর কলেজের বেলে পিয়ন বাড়ি দিল। আর তার কিছুটা সময় পর মুক্তা ম্যাম এসে ক্লাস নিতে লাগলো। ক্লাস শেষ হলে রোমিও জুলিকে বাইকে করে ঘোরানোর জন্য নিয়ে গেল। রুহুল তখন আমায় বলতে লাগলো, দোস্ত, রোমিওর ব্যাপারটা ক্লিয়ার করে দিলি, আর ব্যাপারটা একটু দেখ না। তোর আবার কিসের ব্যাপার? তুইও কি কাউকে ভালো টালো বাসিস নাকি? কে সে, আর কোন ডিপার্টমেন্টে পড়ে? কেমন তোকে কথাটা বলবো, পরে আবার রাগ টাগ করবি না তো? আচ্ছা, রাগ করবো না। তুইও কিন্তু রাগ করতে পারবি না সূর্য। ঠিক আছে, রাগ করবো না। সত্যি তো নাকি? সত্যি। এবার কথা না বেরিয়ে বলতো মেয়েটিকে, আর কোন ডিপার্টমেন্টে পড়ে? প্রমিস কর, রাগ করবি না। স্যান, রুহুলকে এখন কিন্তু আমি মাইর দেব। আরে একটু আগে দাঁড়া না। আচ্ছা, প্রমিস করলাম, আমরা রাখবো না। মেয়েটির নাম হলো রিফা, আর তোরা তো ওকে চিনিস। তখন আমি সূর্যের দিকে, আর সূর্য আমার দিকে তাকালো। তারপর আমি বলতে লাগলাম, আমাদের প্রাণপ্রিয় দুশ্মন রকের বন্ধু রিফাতের ছোট বোন সে নাকি? হ্যাঁ, সে তোরা কি রাগ করলি? না, রাগ করবো কেন? আমরা দুজন তো প্রমিস করছি রাগ করবো না, তবে তোর পিঠে কিল ঘুষি মারবো। একদম ঠিক। তারপর আমি আর সূর্য রুহুলকে মারতে লাগলাম। রুহুল মারতেছি, এমন সময় আমাদের সামনে মুক্তা ম্যাম চলে আসলো। আমি আর সূর্য মুক্তা ম্যামকে দেখে রুহুলকে ছেড়ে দিলাম। তখন মুক্তা ম্যাম বলল, আমার সঙ্গে তোমরা তিনজন প্রিন্সিপাল স্যারের রুমে চলো। কিস খাইছে রে? আরে দোস্ত, তুই কিছু করে ম্যামকে ম্যানেজ কর দোস্ত। তোরা কি ফুচুর ফুচুর করছো? চল আমার সঙ্গে প্রিন্সিপাল স্যারের রুমে। ম্যাম, ওরা আমার সঙ্গে মজা করতেছিল, আর ওরা দুজন তো আমার বন্ধু। না, সরি বন্ধু, আপনি তো জানেনই। রুহুল আমার ধরে টেনে উঠে পড়ে কথাটা বলল, তোমরা বন্ধু আমি জানি, তবে এরকম মারপিট করাকে ফ্যান বলে না। এবারের মতো ছাড়লাম, পরের বার এরকম কিছু করলে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে যাব। ঠিক আছে ম্যাম। এরপর ম্যাম চলে যেতে লাগলো। আমি ডাক দিলাম, ম্যাম। ডাক দিলে কেন? আবার বিপদকে? শায়রি শোনানোর জন্য। ম্যাম ঘুরে দাঁড়িয়ে বলল, আমাকে কি ডাক দিলে তোমরা? জি ম্যাম, আমি আপনাকে ডাক দিচ্ছি। কি বলবে তোমরা? জি ম্যাম, আপনাকে একটা শায়রি শোনাবো আমি। ওকে, শোনাও শুনি। हर दिन हर पल कुछ आपको सारा जन्म भर अपना हमारा मैम है आपको लिया इज्जत सारा जिंदगी भर। আমার এরকম মহান শায়রি শুনে মুক্তা ম্যাম বলতে লাগলো, এটা আবার কেমন শায়রি? ম্যাম, এটা শায়রি নয়, এটা গান। আমার কথা শুনে সূর্য আর রুহুল আমিন কিক করে হাসতে লাগলো। আর ম্যাম বলল, এটা আবার কি গান? তখন অবধি তো গানটা তৈরি হয়নি, কিন্তু একদিন তৈরি অবশ্যই হবে। আর সেই গানটা কি তুমি তৈরি করবা সায়ন? হতে পারে ম্যাম। আচ্ছা, আমি এখন চলি।
তোমরা নিজেদের বাসায় যাও। মুক্তা ম্যামের কথায় আমরা তিনজন নিজেদের বাসায় চলে আসলাম। আমি আমার বাসার দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করলাম। নক করার কিছুটা সময় পর বুশরা আপু দরজাটা খুলে দিল। আমি তার দিকে একবার বিরক্তিকর ভাবে তাকিয়ে ভিতরে চলে আসলাম। নিজের রুমে ব্যাগ রাখতে গেলে বুশরা দরজার সামনে আমাকে আটকিয়ে ধরে। তখন আমি বললাম, সরেন তো আমার চোখের সামনে থেকে। যদি না সরি তাহলে? ধাক্কা মেরে দিব তাহলে আপনাকে। সকালের পানি আর রাতের থাপ্পড় খাওয়ার কথা হয়তো ভুলে গেছো জানতু। আরেকটা দিতে হবে বুঝি? ভুলে যায়নি, তবে আমি আপনাকে ভয় পাই না। আমি আমার রুমে আপনাকে থাকতে দিব না বলে ভিতরে যেতে লাগলে বুশরা আপু আমাকে টেনে ধরে পিছনে ব্যাক করে আর তার হাত দিয়ে আমাকে থাপ্পড় মারতে গেলে আমি হাত ধরে ফেলি আর বলতে লাগি, সব সময় থাপ্পড় মারা না, এখন যদি আমি আপনার হাতটা ভেঙে দিই তাহলে কি হবে শুনি? কোন পাত্র কেন ভিকারও জুটবে না আপনার কপালে। বুশরা কোনো কথাই বলল না, শুধু তার হাত আমার থেকে সরাতে চাইলো। কি আমি ছাড়লাম না। তখন সামনে তাকিয়ে দেখতে পেলাম চাচিমা আমাদের দুজনের দিকেই আসছেন, তাই আমি বুশরার হাত ছেড়ে দিলাম। আর তখনই বুশরা আমাকে বলতে লাগলো, আমার আম্মুরে দেখা ভয় পেয়ে গেলি নাকি? কিছুটা। জানতাম ভয় পাবি। এটা সম্মানের ভয়, ফের আপনি সেটা বুঝবেন না। আমার থেকে শুধু বড়ই আর কথায় কথায় লোকজনকে থাপ্পড় মারে শিখেছেন। তাছাড়া আপনার শিক্ষা পায়ের নিচে রয়েছে। কি বললি তুই? বলেই আমার দিকে হাত বাড়িয়ে দিতে গেলে চাচিমা কাছে চলে আসে আর বলতে লাগলো, বুশরা, কি হচ্ছে এটা? তখন বুশরা হাতটা নামিয়ে নেয় আর বলতে লাগলো, শায়ন আমার সঙ্গে বেয়াদবি করেছে। মাত্র একদিন হলো শায়নদের বাসায় আসি, আর এই একদিনে সবসময় ঝগড়া দুজনের মধ্যে। আমি বুঝি না তোমাদের দুজনের মধ্যে কিসের শত্রুতা। আমি চাচি, আমি নিজেও জানি না আপনার মেয়ে এমন কেন। আগে জানতাম বিদেশি মেয়েরা ভালো হয়, কিন্তু বুশরা আপুকে দেখে সেটা পাল্টে গেছে আমার। দেখেছো আম্মু, তোমার সামনেই আমার সঙ্গে কিরকম ভাবে কথা বলে ও, আর এতেই তো আমার রাগ উঠে যায়। তখন চাচিমা কিছু বলতে গেলে আম্মু সেখানে চলে আসে আর আমাদের সামনে এসে বলতে লাগলো, এখানে তোমরা সকলে কি করছো? চলো সবাই খাবে। না আম্মু, আমি খাবো না। কেন খাবি না? সকালের নাস্তাটা করেই কলেজে চলে গিয়েছিস আমাকে না জানিয়ে, এখন আবার খাবি না কেন? আম্মু, তোমার ভাতিজির সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলি না, আমার পেট ভরে গেছে। আমি বুশরার দিকে তাকিয়ে কথাটা বললাম। কি বললি? বললাম, আম্মু আমার কোনো ক্ষুধা নেই, আমি বাহির থেকে বন্ধুদের সাথে খেয়ে এসেছি। দেখছেন চাচি যান, আমরা শুধু শুধু না খেয়ে কষ্ট করে আপনার ছেলের জন্য ওয়েট করছিলাম, কিন্তু সে তো বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খেয়ে এসেছে। চলুন আমরা খেয়ে নেই। তখন আমার আম্মু আমার মাথায় ও চেহারার হাত দিয়ে ছুঁয়ে বলতে লাগলো, তোরও আমাদের জন্য না, তোর দাদা তো বোনেই রান্না করেছে, আর তুই তো বাইরে খেয়ে আসছিস। তখন আমি বুঝতে পারলাম কি মিথ্যা কথাটাই না বললাম। খাওয়াটাও হচ্ছে না, আবার কষ্টও করে থাকতে হবে না খেয়ে। তাই আমি বললাম, আম্মু তুমি টেবিলে গিয়ে বসো, আমি হাত মুখ ধুয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কথাটা বলেই আম্মু চলে গেল আর আমি নিজের রুমে গিয়ে আমার পড়াশোনা করার টেবিলটায় ব্যাগটা রাখলাম। তখন নজর গেল ড্রেসিং টেবিলে। ড্রেসিং টেবিলে আমার আগের মতো আমার দখলে নাই, দখল করে ফেলেছে বুশরার সব সাজুগুজু করার জিনিসগুলো। সেদিকে তাকিয়ে আমি আমার কলেজ ড্রেসটা খুলে টি শার্ট পরে নিয়ে বাথরুমে চলে গেলাম। বাথরুমে গিয়ে দেখতে পেলাম সেটা আপনাদেরকে আমি কোন মুখে বলবো, সেটা ভাবতেই নিজেকে ছোট মনে হচ্ছে আপনাদের কাছে। আমার রুমের বাথরুমটা বুশরার দখলে চলে গেছে একদিনেই। কেমনে তার দখলে গেল, কেমনে বুঝাবো আপনাদেরকে, আমি নিজেও তো বুঝতে পারছি না। থাক, এত নিজের বুঝতে হবে না, আমাকে আবার আপনারা খারাপ ভাইবেন না। আপনারা যাতে করে বুঝতে পারেন তাই আমি সত্যিটাই বলবো। বুশরার দখলে চলে গেছে মানে হলো বাথরুমের ভিতরে বুশরার হাফ প্যান্ট, সরি তার থেকে ছোট্ট প্যান্ট, যার বাংলায় ফার্স্ট ওয়ার্ড যা আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। বুশরার সেই ছোট্ট প্যান্টের দিকে তাকাতেই কেমন যেন লাগছিল। আবার নিজেকে বলতে লাগলাম, এইভাবে কেউ, তাও আবার মেয়ে, প্যান্ট বাথরুমে রাখে? আমি তো আজ অব্দি কোনো ছেলে এটা দেখিনি। তার বসাই বা কেমন, বিদেশি মেয়ে, তাই হয়তো এরকম। তারপর আমি আবারও বলতে লাগলাম, ধুর, এসব আমি কি বলতেছি, আমার বাথরুমটার এই অবস্থা, দাঁড়া আমি তোর ছোট্ট প্যান্ট ফেলে দিচ্ছি। বলেই আমি ডাস্টবিনের বুশরার আপুর ছোট্ট প্যান্ট ফেলে দিলাম। তারপর আমি হাত মুখ ধুয়ে বাথরুম থেকে বের হতে লাগলাম। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সেই মহান আদমির মুখটা দেখতে হলো। দেখতে পেলাম বুশরা আপু দাঁড়িয়ে আছে বাথরুমের দরজার সামনে। তখন আমি নিজেই বিড়বিড় করে বলতে লাগলাম, এখন যদি বুশরা বাথরুমে যায় আর চেক করে দেখে তার ছোট্ট প্যান্ট নাই,
তাহলে বুশরা আমার সঙ্গে কি করবে সেটা তো শুধু আমার খোদাই ভালো জানেন। এগুলো বিড়বিড় করে বলছিলাম, তখনই বুশরা বলল, তোর বাথরুমে এত সময় লাগলো কেন? আপনাকে বলবো কেন, এটা আমার পার্সোনাল বিষয়। ভাই, তোর কি ঘাড়ের কোনো তারটার কি ছিঁড়ে গেছে, যার জন্য তুই সব সময় উল্টো কথা বলিস? চেক করতে হবে বলে আমি তাড়াতাড়ি করে বাথরুম থেকে বের হয়ে খাবার টেবিলে চলে গেলাম। আর ওদিকে বুশরা বাথরুমে গিয়ে দেখতে পেল ওর ছোট্ট প্যান্ট নাই, তাই আবারও চলে আসলো খাবার টেবিলে। আমি ততক্ষণে টেবিলে বসে গিয়েছি। আম্মু আমাকে খাবার দিতে লাগলো। তখন আমি বুশরা এসে আমার সোজা বরাবর টেবিলের পাশে দাঁড়িয়ে রইল, তাই আমি তার দিকে তাকালাম। দেখতে পেলাম বুশরা আমার দিকে চোখ মুখ লাল করে তাকিয়ে আছে। তখন আমি খেতে খেতে বলতে লাগলাম, আপু, আপনি কেন মুখ ও গাল লাল করে দাঁড়িয়ে আছেন? কিছু কি হারিয়েছে আপনার? এখন কিছু বলবো না আমি। তুই খাবার খাবি না? দাঁড়িয়ে আছিস কেন? তখন বুশরা আমার সামনের চেয়ারে বসে পড়ল। খাচ্ছি আমি, তার মাঝে মধ্যে বুশরার দিকে তাকালাম। দেখতে পেলাম বুশরা আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে, তাই আমি বলতে লাগলাম, চাচিমা, বুশরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? আমি কি তার কোনো ক্ষতি করছি? কিরে বুশরা, তুই শায়নের দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? জানো আম্মু, শায়ন আমার কি করেছে? কি করছে শায়ন? বলতে গেলেই আবারও বলাটা বন্ধ করে দিল। তখন চাচিমা আর আম্মু বুশরার দিকে ভালো করে তাকিয়ে রইল। আর আমি তখন বলতে লাগলাম, হ্যাঁ, আমি কি করছি? শায়ন আমার। চুপ, একদম চুপ। তুই শায়নকে কেন ধমকাচ্ছিস? শায়ন তোর সঙ্গে কি করেছে বলবি তো আমাদের? আমি কিছু বলতে পারবো না, তোমরা শায়নকে জিজ্ঞেস করো। শায়ন, তুই বসুরার সঙ্গে কি করছস? আমি আবার তার সঙ্গে কি করব? আমি কিছুই জানি না। ওকে, কাউকে বলতে হবে না, তাড়াতাড়ি খেয়ে নাও সকলে। খাচ্ছি আমি, তখন হঠাৎ করে বুশরা আমার পায়ে তার হিল দ্বারা লাথি মারলো। আমি ব্যথা পেয়ে পাটা সরিয়ে নিলাম। তখন বুশরা আমার আম্মুর পায়ে লাথি মারলো, কিন্তু বুশরা ভেবেছিল আমাকে সে লাথি মারছে। তখন আম্মু বলতে লাগলো, কে আমাকে মারলো পায়ে? এ আর হবে, তোমার ভাতিজি হবে। এসব কি বুশরা, খাওয়ার সময় ফাজলামি? আসলে আম্মু বিড়াল ছিল, তাই লাথি মারছি। ঠিক আছে, আর বকতে হবে না মেয়েটাকে। আমি নিজেও বুঝি না আম্মুর কেন বুশরার প্রতি এত দয়া। খাওয়া দাওয়া শেষ হলে আমি বাইরে চলে আসলাম। বিকেল তো, তাই সূর্য, রুহুল আর রোমিওর সাথে আড্ডা দিব তার জন্য। আর রোমিওর ব্যাপারটাও শুনে নিতে হবে ওর কাছ থেকে। আমাদের আড্ডা দেওয়ার জায়গায় আমি চলতে লাগলাম। তখনই রাস্তার পাশে পুকুরের সঙ্গে বেঞ্চিতে দেখতে পেলাম দোয়া আর আরবকে। তখন আমি আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ, ওদের দুজনকে শুধু আমার নজরে ফালাও কেন? ওদের ফ্যামিলির একজনের নজরে ফেললেই তো পারো। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে ফারহাদ আঙ্কেলকে ফোন করলাম। আর ফোন করে সমস্ত কিছু খুলে বললাম। সব শুনে ফারহাদ আঙ্কেল আমাকে বলতে লাগলো, শ্যাম, তুই একটু সেখানে থাকতো, আমি আসছি। ঠিক আছে আঙ্কেল। তারপর ফোনটা কেটে দিলাম আর সেখানেই দাঁড়িয়ে রইলাম। কয়েক মিনিট পর ফরহাদ আঙ্কেল তার বাইক নিয়ে সেখানে চলে আসলো আমার কাছে। বাইকটা থামিয়ে দিয়ে আঙ্কেল নেমে এসে আমাকে বলতে লাগলো, ওই দোয়া, ওই দেখেন ওরা দুইজন বসে আছে। তারপর আঙ্কেল চলে যেতে লাগলো সেখানে। আর আমি চলতে লাগলাম সূর্য, রুহুল আমিন আর রোমিওর সঙ্গে আড্ডা দিতে। আর সেই জায়গায় চলেও এলাম। দেখতে পেলাম ওরা তিনজন বসে আছে, তাই আমি ওদের পাশে গিয়ে বসে পড়লাম। তখন রুহুল বলল, দোস্ত, দেরি হলো কেন আজকে আসতে? আর বলিস না, দোয়া আর আরবের প্রেম নীলা ফারহাদ আঙ্কেলকে দেখিয়ে তারপর তোদের কাছে চলে আসলাম। রোমিও সিগারেটের প্যাকেট কই আমার? এই নে। রোমিও মুড অফ করে আমাকে সিগারেটের প্যাকেটটা দিয়ে দিল। তখন আমরা সকলে সিগারেট নিয়ে নিলাম মুখে আর রোমিওকে দিলাম। রোমিও তার সিগারেট খাচ্ছে মুড অফ করেই। আমিও সিগারেট ধরিয়ে টানতে টানতে বলতে লাগলাম, কিরে রোমিও, তোর মুড অফ কেন? এমনিতেই। আরে বল না, তোর মুড অফ কেন? কি বলবো আর, দুঃখের কথা। জুলিকে বাইকে করে নিয়ে যাওয়ার পর ঘোরাঘুরি করি, তারপরে আমি আমার মনের কথা, তাকে পছন্দ করার কথা বলে দেই। সে বলে কি জানিস? কি বলে? সে বলে এইসব ফালতু রিলেশন করার মতো তার কাছে নাকি সময় নেই। তুই একটা গাধা। কেউ কি 2-1 দিনে পছন্দের কথা বলে? কয়েকটা দিন ওয়েট করলেই তো পারতি। এখন হয়ে গেছে, কি আর করব। ঠিক আছে, আমি কালকে জুলিকে বুঝিয়ে বলবো তোর ব্যাপারটা। তারপরেও মুড অফ করে থাকিস না। সত্যি বলবি তো? হ্যাঁ, সত্যি বলবো। তারপর আমরা এসব কথা বলতে বলতে সিগারেট শেষ করে রাস্তা দিয়ে যেতে লাগলে হঠাৎ করে রুকু ছেলে আমাদের কাছ দিয়ে দৌড়ে যেতে লাগলে আমরা তাকে থামিয়ে দেই আর তাকে বলতে লাগলাম, কিরে ছোট ভাই রুকু, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? আর বইল না স্যার ভাইয়া,
রাহাত আঙ্কেল তার মেয়ের প্রেমিকাকে আজ হাতে নাতে ধরছে এবং তার বাসার কাছে বিচার করার জন্য চেয়ারম্যানকে ডাকছে। সবাই ওদিকেই যাচ্ছে। কথাটা বলে রুকু চলে গেল। তখন রুহুল আমিন বলল, চল যাই, দেখে আসি ফারহাদ আঙ্কেলের মেয়ের প্রেমিককে আর কি বা বিচার হয়। চল যাই। তোরা যা, আমার একটু কাজ আছে। তোকেও আমাদের সঙ্গে যেতে হবে। আমি যদি সেখানে যাই তাহলে নিশ্চিত কোন একটা সমস্যার মধ্যে আমাকে পড়তে হবে, আর সব মিলিয়ে কেলেঙ্কারি হয়ে যাবে। কিরে, তুই কই হারিয়ে গেছিস মনে হয়? আর বলিস না, হয়তো ওর চাচাতো বোনের প্যারার মধ্যে ডুবে গেছি। রোমিওর কথা শুনে সূর্য আর রুহুল হো হো করে হেসে দিল। তখন আমি বললাম, চাচাতে বোন নাকি আমার দুশ্মন, কিছুই বুঝি না। কতদিন পর কানাডা থেকে এসছে, তার বিহেভিয়ার কেমন? শোন শায়ান, মেয়েরা যেটাকে দেখতে পারে না পরবর্তী সেটাই তাদের সবচেয়ে প্রিয় হয়। তোর এই জ্ঞান তোর কাছে রাখ, আমাকে দিতে হবে না তোর জ্ঞান। আর রোমিও, আমি আমার চাচাতো বোনের বিষয়ে কিছুই ভাবছি না, তুই শুধু শুধুই আবল তাবল বলছিস ওকে। না ভাবলে ভালোই তো। চল আমাদের সঙ্গে ফরহাদ আঙ্কেলের মেয়ে আর তার প্রেমিকের কি হয় দেখে আসি। বুঝছিস, শায়ান যাবে না। ধর তো বেটাকে, চ্যাং ধোলা করে নিয়ে যাব। বলেই আমাকে ধরতে লাগলে আমি হাত দিয়ে ওদেরকে দূরে সরিয়ে দিলাম আর বলতে লাগলাম, ঠিক আছে চল ইঁদুরের দল। আমার ইঁদুর হলে তুই নিশ্চিত বাদর। আমি আর সূর্য মিলে মুক্তা ম্যামের সামনে মাইট দিছি। এত তাড়াতাড়ি ভুলে গেছিস তুই? এসব কথা না বলে চল যাওয়া যাক। তারপর আমরা চারজন মিলে বিচারের মজলিসে উপস্থিত হলাম। দেখতে পেলাম দোয়া মেয়েটি আরব ছেলেটি চুপচাপ কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে, আর তাদের ফ্যামিলির লোকেরা তাদের সঙ্গে আছে, আর চেয়ারম্যান সাহেব তাদের সকলের সামনে দাঁড়িয়ে আছে। চেয়ারম্যান সাহেবের কাছে ফরহাদ আঙ্কেল বিচার দিয়েছে। অনেক কথাবার্তা দুই ফ্যামিলির সঙ্গে বলার পর শেষমেশ সিদ্ধান্ত নিল চেয়ারম্যান সাহেব, আর বলতে লাগলো, যেহেতু তোমরা এখন কলেজে পড়ো আর আবার তোমার চাকরি না হওয়া পর্যন্ত তুমি আর দোয়ার সঙ্গে দেখা করতে পারবে না। আর দোয়া, তুমিও এই কথা পালন করবে, আর এটাই লাস্ট কথা আমার। কিন্তু স্যার, আমি তো দোয়াকে না দেখে না কথা বলে একদিন থাকতে পারবো না। বেয়াদব ছেলে, চেয়ারম্যান সাহেবের মুখের উপর কথা বলিস, মুখ ভেঙে দেবো কিন্তু। আপনারা থামেন, আমি বলছি। সেটাই। ওকে, সবাই ভালো থাকবেন। চেয়ারম্যান সাহেব চলে গেলে দোয়াকে ওর বাবা সঙ্গে করে নিয়ে গেল। তখন আমরাও দাঁড়িয়ে না থেকে চলে আসতে লাগলাম। তখন রোমিও বলল, এটা কোনো বিচার হলো? যদি বিয়ে দিয়ে দিত তাহলে হতো। একদম। কিরে, আমরা কথা বলছি, তুই কিছু বলছিস না কেন? কিছু বলার মতো আমি নাই রে। আচ্ছা আজকে আসি, কালকে কলেজে দেখা হবে, এখন বাসায় যেতে হবে। ঠিক আছে, যা। তারপর আমি ওদের থেকে আমার বাসার দিকে চলতে লাগলাম। বাসার বাইরে এসে দরজায় নক করলাম। আম্মু এসে দরজাটা খুলে দিল, আর আমি ভিতরে গেলে আম্মু আমাকে বলতে লাগলো, কোথায় গিয়েছিলি? বন্ধুদের সাথে ঘুরতে। সব সময় তো বন্ধুদের সঙ্গেই থাকবি, ওরা ছাড়া তো আর কেউ নেই তোর। আম্মু। তখনই বিপদ বুশরা আপু চলে আসলো আমার আর আম্মুর কাছে, আর এসে বলল, চাচি যান, কেমন কেমন গন্ধ পাচ্ছি, আপনি কি পাচ্ছেন? কই না তো। আর কিসের গন্ধ? সিগারেট গন্ধ। বুশরার কথায় আম্মু আমার দিকে তাকালো আর বলতে লাগলো, তুই কি সিগারেট খাইছিস? আম্মু তুমি আমাকে সিগারেট খোর বানিয়ে দিলা, তাও আবার এই মেয়ের কথায়। আমি শুধু জিজ্ঞেস করলাম। আমি সিগারেট খাই না। সত্যি তো? তখন আমি বুশরার দিকে তাকালাম, দেখতে পেলাম বুশরা মিট মিট করে হাসছে, আর বলতে লাগলাম, সত্যি। সেদিনের সিগারেটের প্যাকেট কি ফরহাদ আঙ্কেলকে দিয়ে এসেছিলি? দিয়ে দিয়েছিলাম। তাহলে আমি ফোন করে জিজ্ঞেস করছি, কেমন? কি দরকার ফোন করার? তুই কেন ঘাবড়ে যাচ্ছিস? যদি সিগারেট না খেয়ে আর সিগারেট তাকে দিয়ে দিলে? তুমি আমাকে সন্দেহ করছো? সন্দেহ না, শুধু যাচাই করতে যাচ্ছি। বলেই আম্মু তার ফোনটা থেকে ফরহাদ আঙ্কেলকে ফোন করলো। রিং হতে লাগলো। আমি বুঝতে পারলাম আবারও কেস খাইতে যাচ্ছি আমি। কয়েকবার রিং হওয়ার পর ফরহাদ আঙ্কেল ফোনটা রিসিভ করলো আর বলল, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল ভাই। কি কথা জিজ্ঞেস করুন। আমার বুকটার হার্টবিট অনেক জোরে জোরে লাফাইতে লাগলো, আর আমি দোয়া দুরুদ পড়তে লাগলাম। মনে মনে আল্লাহর কাছে দোয়া দুরুদ করতে লাগলাম। কয়েকদিন আগে কি সায়ান আপনাকে সিগারেটের প্যাকেট দিয়েছিল? জি, কেন বলুন তো ভাবি? না এমনি। ও, সায়ানকে একটু ফোনটা দেন তো। ওকে, এই নিন। তারপর আম্মু আমার হাতে ফোনটা দিল, আর আঙ্কেল বলল, জি আঙ্কেল।
আজকে না হয় আমি বাঁচিয়ে দিলাম, কারণ তুমি আমার অনেক বড় উপকার করেছো তার জন্য। সমস্যা নেই আঙ্কেল। আঙ্কেলের কথায় আমার হার্টবিট আস্তে আস্তে নরমালে চলে এলো। আর আঙ্কেল বলল, ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। তারপর আঙ্কেল ফোনটা কেটে দিল আর আমি আম্মুর মোবাইলটা আম্মুর হাতে দিলাম। আর তখন বুশরা বলল, চাচি যান থ্যাঙ্কস কেন দিল সায়ান? আমার ইচ্ছে হয়েছে তাই দিছি, আপনাকে এত এত নাক গলাতে হবে না। সায়ান, বসুরের সঙ্গে এমন ভাবে কথা বলছিস কেন? তোমার তো আমার মধ্যে তো বুশরাই এই কথা ঢুকিয়েছে, আর সেই জন্যই তো তুমি আমাকে সন্দেহ করছো। তার জন্যই আমি এই ব্যবহার করেছি। আমার কথা শুনে আম্মু চলে গেল। আম্মু চলে গেলে বুশরা আমাকে বলল, আমি জানি তুই সিগারেট খাস না আর কাপড়ে ডাস্টবিনে ফেলেছিস, তার জন্যই আমি তোকে ফাঁসিয়েছি। তুমি কচু জানো মিস বুশরা, আমি সিগারেট খাই, তবে তুমি সেটা জানো না আর জানতেও পারবা না। এগুলা মনের ভিতরে বলেছে। আর এমন সময় বুশরা বলল, যাক, ভাবনার জগতে চলে গেছে, আমি রুমে যাই। বলেই বুশরাও চলে গেল। বুশরা রুমে গিয়ে শুয়ে পড়ল আর ঘুমিয়েও গেল। আমার কেমন যেন লাগছিল তার জন্য। তাই আমি ঘন্টাখানিক পরে আমার রুমের জানালার পর্দার বাহির থেকে হাত দিয়ে সরিয়ে ওকে দিয়ে দেখতে পেলাম বুশরা আপু শুয়ে আছে। আমি নিজেও বুঝতে পারলাম না আমি কি করেছি। আমার মনের মধ্যে কেমন যেন হালকা ঠান্ডা হাওয়া বইতে লাগলো। আর তার দিকে তাকিয়ে আছে আমি। কেন তাকে দেখছি আর কেনই বা আমার তাকে দেখে হঠাৎ করেই ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল হৃদয়ে, কিছুই বুঝতে পারলাম না। এভাবেই আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কে যেন আমার পিঠে হাত দিল। আর আমি সামনের দিকে তাকালাম, দেখতে পেলাম চাচিমা। আমি তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। চাচিমা বলল, এখানে বসার রুমের জানলাটা দিয়ে কি করছো সায়ান? চাচিমা, আমি কিছুই করছিলাম না, শুধু আপুর দিকে তাকিয়েছিলাম। কি বললে? আসলে চাচিমা, আপুর রুমের লাইট জ্বালানো ছিল আর সেটা বাইরে থেকে দেখা যাচ্ছিল। তাই আমি মনে করেছিলাম হয়তো কোনো কাজ করছে, তাই ওকে দিয়ে দেখছিলাম আপু কি কাজ করছে। এভাবে একটা মেয়ের কক্ষে তাকাতে হয় না, তার হয়তো কোনো সমস্যা হতে পারে। ঠিক আছে চাচিমা। তারপর আমি সেখান থেকে সরে গেলাম। তখন চাচিমা বুশরার রুমে গিয়ে লাইটটা অফ করে দিয়ে চলে গেল আম্মুর রুমে। ওহ, আপনাদেরকেও বলাই হয়নি, আম্মু আর চাচিমা একসঙ্গেই থাকে। আর বুশরা আমার রুম দখল করে নিয়েছে। আর আমি ড্রয়িং রুমে পাশে সোফায় শুয়ে থাকি গতকাল থেকে। আমি সোফায় এসে শুয়ে পড়লাম, কিন্তু চোখে কোনো মতেই ঘুমের ছিটো ফেটাও আসলো না। তাহলে চলুন আপনাদেরকে কয়েকটা তথ্য বলি, এতে হয়তো আমার ঘুমটাও চলে আসতে পারে। আমার আব্বু দেশের বাইরে সৌদি থাকে, আম্মু আর আমি একাই বাসায় থাকি। এটা আমাদের ভাড়া নেওয়া বাসা, আর আমাদের গ্রামের বাড়িও আছে। আমার পড়াশোনার সুবিধার্থে একটা শহরের এলাকায় থাকতে হয়, এই ভেবে যে আম্মু একা একা সে গ্রামের বাড়িতে কি করবে। আমি পরিবারের একমাত্র সন্তান, আর বাকিটা তো আপনারা জানেনই। তারপরেও ঘুম আসলো না। এখন শুধু বুশরার কথাই মনে হতে লাগলো, কিন্তু আমি তার কথা ভাবতেই চাই না। সোফায় এদিক ওদিক করতে করতে মধ্যরাত হয়ে গেল, তাই আমি আর না পেরে বসে পড়লাম সোফায় আর কেজিএফ চ্যাপ্টার 2 দেখতে লাগলাম টেনে টনে। হঠাৎ করেই রকি ভাই বলতে লাগলো, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড, বাট ভায়োলেন্স লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড। এটা দেখে আমি নিজেও বলতে লাগলাম, প্যারা প্যারা প্যারা, আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড, বাট প্যারা লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড। এটা বলার পর মোবাইলটা বালিশের নিচে রেখে দিয়ে ঘুমের দোয়া পড়ে শুয়ে পড়লাম। কিন্তু বুশরার কথাই মনে পড়তে লাগলো, কিন্তু তারপর ঘুমানোর চেষ্টা করলাম আর সফল হয়ে গেলাম। সকালে ঘুম থেকে আম্মু জাগিয়ে দিলে নাস্তা করে দ্রুত কলেজ চলে আসলাম। কলেজে এসে শুনতে পেলাম রকি আবার কলেজে এসেছে, আর রকি নাকি ক্যাম্পাসে আছে। রুহুল, সূর্য আর রোমিও এখন অব্দি কলেজে না আসায় আমি ক্যাম্পাসে চলে আসলাম। আর ক্যাম্পাসে এসে দেখতে পেলাম রকি, রিফাত সহ আরো কয়েকজন বসে আছে আর আড্ডা দিচ্ছে। তাই আমি তাদের সামনে চলে আসলাম। আমাকে দেখে হেলান দিয়ে বসে থাকলে সোজা হয়ে বসলো। তখন আমি বললাম, সালাম রকি ভাই। তো এখানে কেন? আর আমার সাথে ফাজলামি করস কেন? আরে রকি ভাই, আপনি কুত্তার মতো খেপছেন কেন? কালকে কেজিএফ চ্যাপ্টার 2 মুভি কিছুটা দেখেছি। মুভিতে তো রকি ভাইয়ের অ্যাটিটিউড ভরা, আর আপনি কিনা কিছুই না, টোকা দেওয়ার আগেই মাটিতে পড়ে যান। সায়ান, ফাজলামি করবি না, তা না হলে রিভার তোকে শেষ করে দিবি। রিফাতের কথা শুনে আমি সহ রকির বন্ধুরা হেসে দিল, শুধু রকি বাদে। আর তখনই রকি বলল, সবগুলি ন্যাকামো হয়ে গেছে। আমি যদি সুস্থ থাকতাম তাহলে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আগে সুস্থ হও রকি ভাই, তারপর লাগতে আইসো কেমন। আর রিফাত, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, এসো আমার সঙ্গে। এখান থেকে বলেন।
এখান থেকে বলা গেলে ডাকতাম না। তখন রিফাত রকির থেকে আমার কাছে চলে আসলো, আর আমি ওর কাঁধে হাত দিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। তখন রিফাত পিছনে ফিরে তাকালো। আমি বলতে লাগলাম, ভয়টা আর পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে কিছু করব না, কেমন আছো? তখন রিফাত আমার দিকে তাকালো আর বলতে লাগলো, ভালো, আপনি কেমন আছেন ভাই? ভালো। তুমি তো একটা ভালো ছেলে, রকিদের সঙ্গে না থাকলেও তো পারো। ওরা আমার বন্ধু, কিছু বন্ধু ভালো আর কিছু খারাপও হয়। যেমন হাতের আঙ্গুল সব কয়টি এক সমান হয় না, তেমনি সব বন্ধুরাও এক হয় না, তবুও তারা আমার বন্ধু। রিফাতের কথাই আমি কিছু বলতে পারলাম না, আর না বলতে পারাটাই স্বাভাবিক। তখন দেখতে পেলাম রুহুল, সূর্য আর রোমিও আসছে আমার দিকে। তখন আমি রিফাতকে বললাম, তুমি যাও, তোমার সঙ্গে পরে কথা হবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আর আমি সামনের দিকে এগিয়ে ইঁদুর বাহিনীর কাছে চলে আসলাম। তখন রুহুল আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, আমার জন্য তুই রিফাতের সঙ্গে কথা বলছিলি? আমি ভাবতেও পারিনি তুই আমার জন্য এমন কাজ করবি। আমি রুহুলকে ছাড়িয়ে দিয়ে বলতে লাগলাম, শর্ত, তোর জন্য আমি কেন কথা বলবো? আমি তো এমনি অন্য ব্যাপারে কথা বলছিলাম। তুই বন্ধু নামে কলঙ্ক। আর তুই বন্ধু নামের সৃষ্ট। ওই তোরা তোদের এসব পেছাল বাদ দে তো। তুই না গতকালকে বলেছিলি আজকে কলেজে আসার পর জুলিকে বুঝাবি? আমার তো সবটাই মনে আছে। জুলিকে কলেজে আসছে? হ্যাঁ আসছে, ক্লাসরুমে আছে। ওহ, তাহলে চল। তারপর আমরা সকলে ক্লাসের রুমে চলে আসলাম। ক্লাসরুমে এসে দেখি জুলের পায়ের বেঞ্চে একটা মেয়ের সঙ্গে জুলি কথা বলতেছে। তাই আমরা 4 জন মিলে তার আগের বেঞ্চটায় বসলাম ঘুরে। আর পাশে মেয়েটিকে বলতে লাগলাম, আপু তুমি এখান থেকে যাও তো, তোমার বান্ধবীর সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা আমি গেলাম জুলি। না, তুমি কোথাও যাবে না। বলে জুলি মেয়েটির হাত ধরলো আর মেয়েটিকে বসিয়ে নিল। তখন আমি বললাম, রোমিওকে তোমার পছন্দ না? পছন্দ হয় না সেটা বলবো না, পছন্দ। তবে আমি সেই সব নিয়ে ভাবছি না, আমার পড়াশোনা শেষ করতে হবে আগে। আর আমি সেটা রোমিওকেও বলে দিয়েছি গতকালকে। শুনেছি, তবে রিলেশন করলে তো দোষ হবে না। না ভাইয়া, এসব ভাবনার সময় হয়নি, তারপর ভাববো। জুলি, ওরা তোমাকে কি ডিস্টার্ব করছে? তারপর আমরা 4 জন পিছনে তাকিয়ে দেখি প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছে। আর তখন আমরা 4 জন দাঁড়িয়ে গেলাম। তখন জুলির সঙ্গে থাকা মেয়েটি বলে উঠল, স্যার, ওরা আপনার মেয়েকে। কিছু বলতে গেলে জুলি বলে দিল, স্যার, তারা আমার কাছে কিছু কথা জিজ্ঞেস করতে এসেছে। ক্লাস শেষ হলে তুমি আমার কক্ষে এসো তো, একসঙ্গে বাসায় যাব। ঠিক আছে। অতঃপর স্যার চলে গেলেন। তখন জুলি তার বান্ধবীকে বলল, কি করতে যাচ্ছিলে? যা সত্য তাই করতে যাচ্ছিলাম। তখন আমি কাশি দিলাম আর বলতে লাগলাম, তুমি যদি রোমিওকে ভালোই না বাসতে তাহলে রোমিওর সঙ্গে সঙ্গে আমাদেরকেও বাঁচিয়ে দিলে কেন? পয়েন্ট। জুলির কথায় আর আমরা এক ফোঁটাও দেরি না করে আমরা আমাদের বেঞ্চে চলে আসলাম। তখনও রোমিও বলল, সরি তোদের, আমার জন্য তোদেরকে আমার সঙ্গে সঙ্গে অপমান হতে হলো। রোমিও তুই ভেঙে পড়িস না, আজকে কিছু হয়নি তো কি, ইনশাল্লাহ তোর জুলি তোরই হবে। রোমিও আর কিছু বলল না। আর একটু পর ক্লাস শুরু হয়ে গেল। আর ক্লাস শেষ হলে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসায় কেউই নেই। তাই আমি আম্মুকে ফোন করলাম। আম্মুও ফোনটা রিসিভ করলো। তখন আমি বললাম, তোমরা কই গেছো? আমরা তো শপিং করতে আসতেছি, তুইও চলে আয়। ঠিক আছে আম্মু। অতঃপর কলেজ ড্রেস পাল্টিয়ে একটা শার্ট পরে প্যান্ট পরে নিলাম। আর আমার রুমে ব্যাগটা রেখে শপিং মলের দিকে হাঁটতে লাগলাম। শপিং মলে যাওয়ার পরে শুধু বুসার কথাই মনে পড়তে লাগলো। কেন মনে পড়তে লাগলো সেটাও আমি জানি না, আর বুঝতেও পারছি না। কিছুটা সময় পর শপিং মলে চলে আসলাম। শপিং মলে এসে চাচিমা, আম্মু আর বুসাকে খুঁজতে লাগলাম। আর পেয়েও গেলাম। আম্মু আর চাচিমাকে, বুসাকে দেখতে পেলাম না। আর আম্মুকেও জিজ্ঞেস করলাম না। আমার কিছু কাপড় পছন্দ হলে সাথে করে নিয়ে ড্রেসিং রুমের দিকে যেতে লাগলাম। 2টা ড্রেসিং রুমের দরজাটা টান দিয়ে দেখলাম বন্ধ। তাই 3য় ড্রেসিং রুমের দরজায় টান দিলাম। আর বাইরে থেকে ড্রেসিং রুমের হাতলটা ভেঙে গেল। তারপর আমি দরজাটা খুলে দিলাম। দরজা খোলার পর দেখতে পেলাম বুসরা আপু ড্রেস পাল্টাচ্ছে। বুসরা আপু আমার দিকে তাকালো। আর আমার তো তার থেকে নজর সরছেই না, এত সুন্দর লাগছিল তাকে। তখন বুসরা চিৎকার করলো। আর আমি সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে আবার হাতে কাপড় চোপড় নিয়ে ড্রেসিং রুমে আর না গিয়ে বের হয়ে আসলাম। আমাকে এমন দ্রুতভাবে আসা দেখে আম্মু বলল, কি রে, সবকিছু ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ আম্মু, সবকিছু ঠিকঠাক আছে। তোর কি জামাগুলো পছন্দ হলো? হ্যাঁ আম্মু, পছন্দ হয়েছে।
আর এর মধ্যে বুশরা তার কাপড় ঠিকঠাক করে ড্রেসিং রুম থেকে বের হয়ে আসলো। আমাদের কাছে এসে বুশরা আপু আমার শার্টের কলার ধরলো। এটা দেখে সেখানে লোকেরা আর আম্মু চাচিমা সকলে তাকিয়ে রইল। তখন আম্মু বলল, কি ব্যাপার বসুরা, এটা কেমন ফাজলামি হচ্ছে সকলের সামনে? জানেন চাচি যান, ও আমার ড্রেসিং রুমে সামনে এসে দরজা খুলে আমাকে বলতে গেলে আমি বুশরার মুখে হাত দিয়ে চেপে ধরি। আর মুহূর্তে সবকিছু নিস্তব্ধতা বজায় রইল। চোখের মাধ্যমে আমি বুশরাকে বলতে থাকি, প্লিজ এই কথা কাউকে বলো না। কেন বলবো না শুনি? আমি তোমাকে পছন্দ করা শুরু করে দিছি, তার জন্য। কিন্তু আমি তো তোমাকে পছন্দ তেমন করি না, আর আমার বিয়েও ঠিক। ওহ, এই বিষয়ে বাসায় গিয়ে কথা হবে তাহলে। প্লিজ এখানে এমন কিছু করো না যাতে করে আম্মুর সম্মানটা নষ্ট হয়। ঠিক আছে, বললাম না। তারপর আমি বুশরার মুখ থেকে হাত ছড়িয়ে নিলাম। তখন বুশরা চলে গেল আর আমিও চলে আসলাম বাহিরে। তারপর আম্মু আর চাচিমাও চলে আসলো বাহিরে শপিং এর ব্যাগ নিয়ে। চাচি আমাদের কাছে এসে বলতে লাগলো, বুশরা, এটা কি হলো শপিং মলে? কিছু না আম্মু, এমনি মজা করছিলাম সায়নের সঙ্গে। তারপর সকলে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর চাচিমা আর আম্মু খাবার বানানোর জন্য কিচেন রুমে গেল। আর আমি দেখতে পেলাম বুশরা তার রুমে চলে গেল শপিং এর ব্যাগ হাতে করে নিয়ে। তাই আমি পিছু পিছু বুশরার রুমে চলে আসলাম। আমাকে বুশরা তার পিছনে আন্দাজ করতে পেরে ঘুরে দাঁড়ালো। বুশরার ঘরে দাঁড়ালে আমিও ঘুরে দাঁড়িয়ে রুমের বাইরে চলে যেতে লাগলে বুশরা বলল, সায়ান দাঁড়া। তখন আমি দাঁড়িয়ে গেলাম আর বুশরা আমার সামনে দাঁড়িয়ে রইল। কিছু বলবি? না। শপিং মলে চোখের মাধ্যমে আমাকে কি বলেছিলি তুই? আমাকে পছন্দ করিস? তুই কি জানিস সায়ান, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর 16 তারিখে বিয়ে। তাহলে বিয়ের আগ অব্দি আমি কোনে পক্ষ। আর বিয়ের দিন? তখন আমি আমার চাচাতো বোন বুশরার কানের কাছে এসে বলতে লাগলাম, আর বিয়ের দিন ভাগিয়ে নিয়ে যাব। এত সহজ? সহজ না, তবে সহজ করে নিতে হবে। ওকে, দেখা যাবে। তুমি চোখ বন্ধ করে নাও তো। কেন? আমি একটা ছেলেকে চাই, আর আমিও সে দুজনেই চোখ বন্ধ করব আর আমার মনের কথাটা বলবো। তখন আমি আমার চোখ বন্ধ করে নিলাম আর বুশরাও চোখ বন্ধ করে নিল। তখন কে যেন আমাকে টাচ করলো, তাই চোখ খুলে নিয়ে সেদিকে তাকাতেই দেখতে পেলাম চাচিমা আমাদের পাশে দাঁড়িয়ে আছে। তাই আমি সেখান থেকে কেটে পাশের দেওয়ালের সঙ্গে দাঁড়িয়ে গেলাম। আর তখন বুশরা বলতে লাগলো, ভালোবাসি। আর সঙ্গে সঙ্গে চাচিমা তার মেয়ে বুশরাকে থাপ্পড় লাগিয়ে দিলেন। তখন বুশরা আমাকে ভেবে সেও থাপ্পড় লাগিয়ে দিল। তখন আমি আমার হাত মুখ খেয়ে চলে এলো আর বুশরাও চোখ খুলে নিতে নিতে বলতে লাগলো, ভালোবাসি বলে তোর সাহস? বলেই থেমে গেল বুশরা, কারণ সে তো জানতো না আমার বুদ্ধি তার আম্মুকে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। তোর ভালোবাসা, তাই না? পরশুই আমরা কানাডা চলে যাচ্ছি, রেডি হয়ে নিস। আর সায়নকে পছন্দ করলেও ভুলে যা, ও তোর চাচাতো ভাই। আর সবচেয়ে বড় কথা, কানাডায় তোর আব্বুর সম্মানের বিষয় এটা। চাচির কথাগুলো আমার কান অব্দি এলো না, তাই আমি কিছু জানি না। আমিও সরে গেলাম। আমি বাইরে সোফায় এসে বসে রয়েছি। এমন সময় বুশরা আপু সোফায় থাকা ছোট্ট বালিশটা উঠিয়ে আমার দিকে ছুঁড়ে মারলো। আর তখন আমি বললাম, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? কি হয়েছে মানে? আম্মু এসেছিল আর তুই আমাকে বলেছিস না কেন? আমাকে এই কয়েকদিনে যত প্যারা দিচ্ছেন তার জন্যই বলিনি। কি? আমি প্যারা দিই? হ্যাঁ, আপনি প্যারা দেন। ঠিক আছে, আমি তোকে আর কিছু বলবো না। ভালো থাক, ওকে? বুশরা চলে গেলে আমি মুড অফ করে বসে রইলাম। তখন আমার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে দেখতে পেলাম ফরহাদ আঙ্কেল আমায় ফোন করেছেন। তাই আমি রিসিভ করে নিলাম ফোনটা। তখন ফরহাদ আঙ্কেল আমায় বলল, দোয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না, তুমি দোয়াকে দেখেছো? না আঙ্কেল, দোয়া কোথায় যাবে? আজকে কি কলেজ গিয়েছিল? কলেজে গেছিল, তবে আর ফিরেনি। আর সব জায়গায় খোঁজ নেওয়া হয়ে গেছে, না আত্মীয় স্বজনের বাসায় গেছে, না আমাদের বাসায় আসছে। ওহ, আমি দেখছি তাহলে। ঠিক আছে, খোঁজ পেলে জানি। আচ্ছা আঙ্কেল। তারপর ফোনটা কেটে দিল সে। তারপর আমি রোমিওকে ফোন করে আঙ্কেলের বিষয়টা জানালাম আর রোমিওকে আমাদের বাসা নিচে আসতে বললাম। কিছুটা সময় পর রোমিও তার বাইক নিয়ে এলে আমি ওর সঙ্গে বাইকে চেপে বসি। রোমিও বলতে লাগলো, দোয়া যে ছেলেটিকে ভালোবাসতো তার বাসায় যাব নাকি? হ্যাঁ, তুই কি চিনিস বাসাটা? হ্যাঁ চিনি। ওকে চল তাহলে। তারপর রোমিও আর আমি আরব ছেলেটির বাসায় চলে আসলাম। আরবের বাসায় এসে ওর আম্মুর থেকে জানতে পারলাম কলেজে যাওয়ার পর আর ফেরেনি আরবও। তাই আমি আরবের নাম্বার নিয়ে নিলাম ওর বাসা থেকে, কিন্তু ফোনটা বন্ধ আরবের। তারপর আবার দোয়ার নাম বান্ধবীর বাসায় চলে এলাম। দোয়ার বান্ধবী জানালো সে দোয়া আর আরবকে লাস্ট বারের মতো আজকে কলেজের পথে
বাসে করে চলে গেছে দুজনেই। তখন আমি বললাম, আমাদেরকে জানাওনি কেন? আমি মনে করছিলাম তারা দুজন হয়তো ঘুরতে গেছে, তার জন্যই জানাইনি। হয়তো দুজন পালিয়ে গেছে এই শহর থেকে। হতে পারে। আচ্ছা, আমরা চললাম। তারপর দোয়ার বান্ধবীর থেকে বিদায় নিলাম আর রোমিওর সঙ্গে দোয়াদের বাসায় চলে আসলাম। বাসায় এসে আঙ্কেলকে না পেয়ে আন্টিকে বললাম, আন্টি, আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল তো একটু থানায় গেছে। আন্টির কথা শুনে আর একটু সেখানে দেরি না করে রোমিওর বাইকে করে থানায় চলে এলাম। থানায় পৌঁছে যাওয়ার পর দেখতে পেলাম আঙ্কেল বাইরে দাঁড়িয়ে আছে আর এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। তাই আমি আঙ্কেলের কাছে চলে আসলাম। আঙ্কেল আমাকে দেখে বললেন, আমার মেয়ে দোয়ার কি কোনো সন্ধান পেয়েছেন তোমরা? আঙ্কেল, দোয়া আর আরাবকে দুজনকেই পাওয়া যাচ্ছে না। আর দোয়ার এক বান্ধবী জানিয়েছে যে তারা দুজন নাকি পালিয়ে গেছে বাসে করে। আমার কথা শোনার পর আঙ্কেল ধোপাস করে পড়ে গেল মাটিতে। আর তখনই একজন পুলিশ এসে বলল, ওসি স্যার আপনাকে ভেতরে যাওয়ার জন্য ডাকছেন। কথাটা বলে চলে গেল। তখন আমি আর রোমিও আঙ্কেলের পাশে বসলাম। আঙ্কেলকে আমি বলতে লাগলাম, আঙ্কেল, সব দোষ আমার। আমি যদি গতকালকে ওদের কথা আপনাকে না বলতাম তাহলে হয়তো ওরা দুজন আজকে আমাদের আশেপাশে থাকতো। তখন আঙ্কেল কাঁদো কাঁদো গলায় বলল, তোমার কোনো দোষ নেই স্যার, এটা ওরা দুজনেরই দোষ। আর আজ থেকে আমি জানবো আমার কোনো মেয়ে নেই। আঙ্কেলের এমন কথায় আমার চোখ দিয়ে আপনা আপনিই অশ্রু বইতে লাগলো। তখন আমি আঙ্কেলকে জড়িয়ে ধরলাম, আঙ্কেলও আমায় জড়িয়ে ধরলো। ঠিক যেন একটা সন্তান হারিয়ে আর একটা সন্তান পেল, এরকম ভাবে। কিছুটা সময় পর আঙ্কেল বলল, যে আমাদের কাছে থাকতে চায় না তাকে শুধু শুধু ধরে রাখার কোনো লাভ নেই। আমাকে আমার বাড়িটিতে একটু এগিয়ে দিয়ে আসো। দেরি করবেন না আঙ্কেল। তারা তো চলেই গেছে, আর জিরি করে কি বা লাভ? তাদেরকে তাদের মতো থাকতে দেওয়াটাই বেটার। আমি আমার চোখের পানিটা মুছে নিয়ে আঙ্কেলকে ছেড়ে দিয়ে নিজের মনেই বলতে লাগলাম, আমি একদিন না একদিন আপনার সন্তানকে আমি আপনাদের কাছে ফিরিয়ে দিব, আর এটা আমার ওয়াদা। তারপর আঙ্কেলকে আমি আর রোমিও দুজন ধরে বাইকে বসালাম আর আঙ্কেলের বাসায় নিয়ে এলাম। বাসায় এসে দরজায় নক করলে আন্টি এসে দরজাটা খুলে দিল। আমার আর রোমিওকে আঙ্কেল ভর করে আছে তার জন্য। আন্টি এসে রোমিওর জায়গায় দাঁড়ালো আর আঙ্কেলকে ধরে ধরে ভিতরে নিয়ে এলাম আর সোফায় বসিয়ে দিলাম। আর আমি আন্টিকে কিছুটা দূরে নিয়ে গেলাম। তখন আন্টি জানতে চাইলো আঙ্কেলের এমন অবস্থা কেন। তাই আমি আন্টিকে আমাদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কিছুই বললাম। আন্টি সবকিছু শুনে চোখে পানিরত অবস্থায় আমার মুখে তার হাত বুলিয়ে দিলেন। আমি তারপর আঙ্কেলের কাছে চলে আসলাম। সেদিন সারাক্ষণ আঙ্কেলের বাসায় তাদের সময় দিলাম। রাতে ফোন করে আম্মুকে জানিয়ে দিয়েছিলাম আমি বাসায় আসতে পারবো না। সেদিন রাতের খাবার আমি বানিয়ে আঙ্কেল আর আন্টিকে খাইয়ে দিয়েছিলাম আর রোমিওকে বাসায় চলে যেতে বলেছিলাম। রোমিও চলে গেল তার বাসায়। পরের দিন সকালবেলা আমি ঘুমিয়ে আছিলাম। আঙ্কেলের পাশে আন্টি এসে আমাকে আর আঙ্কেলকে জাগিয়ে দিয়ে চলে গেলেন। আঙ্কেল বাথরুমে চলে গেলে আমার মোবাইলকে যেন ফোন করলো। আমি তাই বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখি আম্মুর ফোন। তাই ফোনটা আমি রিসিভ করলাম আর ওপাশ থেকে আম্মু বলতে লাগলো, আজকেও কি বাসায় আসতে পারবি না সায়ান? কোনো কি দরকার? তোর চাচি আর বসুরা তো কালকে কানাডা চলে যাবে, তুই আজকে না এলে কেমনটা হবে একবার ভেবে দেখেছিস? ঠিক আছে আম্মু, আমি আসছি। তারপর ফোনটা কেটে দিয়ে শার্টটা ঠিক করে বসে রইলাম বিছানায়। আঙ্কেল বাথরুম থেকে বের হয়ে আসলো। তখন আমি আঙ্কেলকে বলতে লাগলাম, আঙ্কেল, আমার আম্মু ফোন করেছিল বাসায় যাওয়ার জন্য। ও আচ্ছা, ঠিক আছে, যাও। আচ্ছা আঙ্কেল, তবে আপনাদের কিছু লাগলে শুধু ফোন করে আমাকে বলবেন প্লিজ। ঠিক আছে। আঙ্কেলকে একটু খুশি খুশি দেখে মনটা ভরে গেল। তাই আমি তার দিকে মুচকি হাসি দিয়ে বের হতে লাগলাম আঙ্কেলের রুম থেকে। তখন আমার সামনাসামনি আন্টি কফির দুটো কাপ নিয়ে আসতে লাগলো। আমাকে যেতে দেখে তিনি বললেন, সায়ান বাবা, তুমি কোথায় যাচ্ছ? বাসায় যেতে বলেছে আম্মু, তাই যাচ্ছি। কিন্তু তোমার আর তোমার আঙ্কেলের জন্য কফি নিয়ে এসেছি যে। কফিটা আপনি আর আঙ্কেল খান। আমি তো কফি খাই না। একদিন খেয়ে দেখেন, তেমন খারাপ না কফি, তাও সেটা আঙ্কেলের সঙ্গে। আহা, ফিলিংসটাই অন্যরকম। তখন আন্টি বলল, তোমার আব্বু আম্মু কত ভাগ্যবান যে তোমার মতন একটা সন্তান পেয়েছেন তারা। আমি দোয়া করি মহান আল্লাহ পাক তোমাকে সবার পাশে থাকার সুযোগ দেন আর তোমাকে কখনো কষ্ট না দেন। ঠিক আছে আন্টি, আমি এখন চললাম, পরে আম্মু রাগ করবে। আচ্ছা, এসো। তারপর আমি ফরহাদ আঙ্কেলের বাসা থেকে আমাদের বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমি আম্মুকে দেখে তার কাছে গিয়ে বলতে লাগলাম, সত্যি কি চাচিমা চলে যাবে? চাচিমার জন্য পড়ছে নাকি, তোর মেয়ে বসুরার জন্য পড়ছে। দেখো আম্মু, ওসব কিছু না, তারা চলে গেলে আমি বাঁচবো। যেরকম মায়ের দেয় 2 দিন পর পর ভেঙে যাবে। শোন বাবা,
যে মেয়েটা রাগী হয় বিয়ের পর সে সবচেয়ে ভালো হয়। সত্যি আম্মু। সত্যি। তখনই বুশরার আগমন হলো আমাদের কাছে, আর আম্মুকে বলতে লাগলো, চাচি যান, আমার কিছু শপিং করার বাকি ছিল, যদি আপনি যেতেন আমার সঙ্গে ভালো হতো। আমি তো যেতে পারবো না, আমার তো বাবার সাথে পিঠা বানাতে হবে। তোমার আম্মু শিখতে তো খেতেও চায়। ও, তাহলে কি আমি একাই চলে যাব? তুমি তো এই শহর চেনো না, তাই তোমার একা যাওয়ার কোনো দরকার নেই। তুমি বরং সায়ানের সঙ্গে যাও। ঠিক আছে চাচি যান, চল সায়ান। তখন আমি আম্মুকে বলতে লাগলাম, আমি কেন যাব আম্মু? যেতে বলছি তাই যাবে। যদি না যাই? দেখ বসুরা, হয়তো অনেক দূরে চলে গেছে, হারিয়ে গেলে সমস্যা হবে। আম্মুর কথায় আমি বুশরার দিকে দৌড় দিলাম, আর বুশরার কাছাকাছি পাশাপাশি চলে এলাম। বুশরা আমার দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালো। তখন আমি বললাম, চলুন রিক্সা করে যাই। আমরা হেঁটে যেতেই ভালো লাগছে, তাই আমি হেঁটেই যাব। আমি আর কিছু বলতে পারলাম না। হাঁটছি দুজন, কিন্তু বুশরার মনটা বুশরার ভিতরে নেই। বুঝতে পারলাম অন্য খেয়ালে ডুবে আছে। কি ভাবছে সে, আমি কিছুই বুঝতে পারলাম না। আমরা হেঁটেই যাচ্ছি, এমন সময় আস্তে আস্তে বুশরা রোডের উপরে পা রাখলো। আমি খেয়াল করে দেখি বুশরা আমার পাশে নেই, আর দেখতে পাই বুশরা ভাবনার দুনিয়ায় ডুবে গেছে। আর সামনে দেখি একটা গাড়ি আসছে, গাড়ির হর্ন বাজছে। আমিও দাঁড়িয়ে সেখান থেকে বুশরাকে ডাকছি, কিন্তু বুশরার সেদিকে কোনো খেয়াল নেই, সে আছে তার ভাবনার জগতে। তাই আমি আর দেরি না করে বুশরাকে বাঁচানোর জন্য আমি দৌড় লাগালাম রোডের দিকে। আর গাড়িটাও এমন কাছে চলে এসেছে যে ব্রেক কষতেও পারছে না। আমি যে বুশরাকে ধরে রোডের ওপার পাশ থেকে গিয়ে পড়লাম, এমন সময় গাড়িটা বুশরার হাঁটার জায়গাটা দিয়ে চলে গেল। বুশরা আমার বুকের উপর, আর আমার হার্টবিট হাজার গুণে লাফাতে লাগলো। ঠান্ডা হাওয়া কিছু ছুঁয়ে গেল আমাকে। আমার উপর থেকেই বুশরা আমার দিকে তাকিয়ে রইল, আর আমিও বুশরার দিকে তাকিয়ে রইলাম। আর সবকিছু নিস্তব্ধতা বজায় রাখলো। এভাবেই কয়েক মিনিট হয়ে গেল। হঠাৎ করে একটা বাস রোডের উপর দিয়ে গেল, আর বাসে থাকা কলেজের স্টুডেন্টরা চিৎকার চেঁচামেচি করলো, আর তাতে আমার হুঁশ ফিরল। তাই আমি আমার উপর থেকে বুশরাকে সরিয়ে দেই আর উঠে পড়লাম। আমি ওঠার পর বুশরা উঠে গেল, আর বুশরা তার হাত দিয়ে আমাকে আমার চেহারা আর শরীর হাতিয়ে বলল, তোমার কিছু হয়নি তো? বুশরার এমন কথা খুশির চোটে আমার চোখে পানি চলে আসলো, আর আমি সেই পানিটা মুছে মুছকে হেসে দিয়ে বললাম, তখন পর্যন্ত তো কিছু হয়নি, এখন হচ্ছে। কি হচ্ছে? ফিল হচ্ছে। কি হচ্ছে তোর? বুশরার এমন চিৎকারে যা ফিল হচ্ছিল সব হারিয়ে গেল। তখন আমি বললাম, কিছুই না, চলো এবার শপিং এর দিকে। আর হ্যাঁ, ভাবনার জগৎ থেকে বের হয়ে এসে রাস্তাটা দেখো একটু, ওকে? বলেই হাঁটা দিয়ে চলে আসলাম রোড থেকে আগের সাইডে। আর আমার আসার পর পরই বুশরাও চলে আসলো। আমি হাঁটছি আর বুশরাও হাঁটছে। আমি হঠাৎ করে বুশরার দিকে তাকালাম, বুশরাও আমার দিকে তাকালো, আর আমি তৎক্ষণাৎ সামনে তাকালাম। কেমন যেন বুশরাকে আমার চাচাতো বোনের থেকে আরো বহু গুণ আপন মনে হচ্ছিল। সেটা আমি বুঝতে পারলাম না। তাকে দেখতে মন চাচ্ছে খুব, কিন্তু সে আমার পাশে দাঁড়িয়ে আছে। তবুও কেন তাকে দেখার জন্য মন চায় ছটফট করছে আমার। তাই আর না দেখে থাকতে না পেরে আমি বুশরার দিকে তাকালাম। তখন বুশরাও আমার দিকে তাকালো, আর দুজনের চোখাচোখি হলো। তাই আবার আমার চোখটা নামিয়ে নিলাম, কিন্তু তাকে দেখার স্বাদ মিটলো না। মনে মনে বলতে লাগলাম, হে খোদা, সে আমার পাশে থাকা সত্ত্বেও আমি তাকে দেখতে পারছি না, তোমার এমন কেন বিচার? তখন বুশরা বলল, কি ভাবছিস সায়ান? আমার খোদার কাছে তোমার বিরুদ্ধে নালিশ করছিলাম। কি বললি? বললাম যে তোমার কাছে খোদার কাছে দোয়া করছিলাম। আমি কিন্তু শুনেছি তুই আসলে কি বলেছিস। শুনলে তাহলে আমাকে জিজ্ঞেস করো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই জিজ্ঞেস করেছি। তাহলে বলো তো আমি কি বলেছি? তুই আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করছিস, তাই তো? তোমার কোনো সমস্যা আছে? কানটা ডাক্তার দেখাও। এখন কিন্তু মায়ের খাবি সায়ান। তার আগে দেখো শপিং মলে চলে আসছি। শপিং মলের দিকে বুশরা তাকালো, আর আমরা ভিতরে চলে আসলাম। শপিং মলের ভিতরে এসে বুশরা এদিক সেদিক কি যেন খুঁজতেই লাগলো। তাই আমি বললাম, কি খোঁজাখুঁজি করছো? ঘড়ি আর ব্যাচের দোকানটা। দোকানটা তো বামে। ও চল। দোকানটার দিকে দুজন চলতে লাগলাম, আর আমি মনে মনে ভাবতে লাগলাম, ঘড়ি বা ব্যাচ দিয়ে বুশরা কি করবে? যাই করুক না কেন, তাতে আমার বাপের কি? আর চলেও এলাম। সেখানে আসার পর সেখানে থাকা লোকটিকে বুশরা বলল, ভাইয়া, ভালো ভালো মডেলের ঘড়ি আর ব্যাচ দেন তো সামনে। তখন সেখানে থাকা লোকটি নিউ নিউ কালেকশনের মডেলের ব্যাচ ও ঘড়ি দিল বুশরার সামনে। বুশরা একটা ব্যাচ 1 মিনিট হাতিয়ে আমাকে বলল, তোর হাতটা দে তো। আমি আমার হাত দিব কেন?
কারণ এটা আমার হবু বরের জন্য নিব। বুসার এমন কথায় তখনই আমার হাতটা এগিয়ে দিলাম। আমার হাতে খাপে খাপ রেদওয়ানের বাপ একদম মিলে গেল, তাই বুসরা সেটা নিয়ে নিল। ঘড়ি পছন্দ না হয় সেটা আর নিল না। তারপর শপিং মল থেকে বের হয়ে আসলাম। শপিং মল থেকে বের হওয়ার পর হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি বললাম, শুধু এই একটা ব্যাজের জন্য এতটা পথ হেঁটে মৃত্যুর ঝুঁকি নিয়ে আসাটার কোনো মানে ছিল? হ্যাঁ ছিল, কারণ এটা আমার হাত দিয়ে আমার পছন্দের মানুষটিকে প্রথমবার পড়াবো। ওহ, বুঝেছি, যার সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট হয়েছে তার কথা। বুসরা কিছু বলতে যাবে এমন সময় রকি ও তার কিছু বন্ধুরা আমার সামনে চলে আসলো। আর রকি বলতে লাগলো, ভাই আমরা তো এই সুযোগটাই চাইছিলাম তোমার থেকে। আমি বলছিলাম না কলেজ থেকে একদিন তোকে দেখে নেব। তার মানে আজকেই কি সেই সময়টা? আজকেই। দেখ রকি, এখন কোনো রকম ফাইজলামি বা মারামারি করার ইচ্ছে বা মুড নাই। আচ্ছা, মারামারি করার জন্য কি ইচ্ছে করে বড় মুডের দরকার পড়ে তোর? বুসার কথায় রকি সহ ওর বন্ধুরা এবং আমিও হেসে দিলাম। আর রকি সবাইকে হাসি থামিয়ে বলল, ওই তোরা থাম, এটা কি তোর গার্লফ্রেন্ড? আমি কিছু বলতে গেলে বুসরা আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি ওর সিনিয়র চাচাতো বোন হই। আর তোমরা? আমরা ওর কলেজের দুশ্মন। তাহলে শুধু শুধু দাঁড়িয়ে আছো কেন? মারামারি করো। তুমি কি পাগল হয়ে গেলে নাকি মারামারি করতে বলছো? আমার অনেক দিনের ইচ্ছে ফিল্মের বাইরে মারামারি দেখবো। বন্ধুরা, তোরা কি এখনো ওদের কথা শুনবি নাকি মারামারি শুধু করবি? রকির কথায় রকির চারটা বন্ধু আমার কাছে আসতেই আমি দুহাত সামনে এনে বলি, শোনো বন্ধুরা, তোমরা মারামারি করে ব্যথা পেলে আমাকে বইলো না। যদি রাজি থাকো তো মারামারি করো, আমি রেডি। আমরাও রেডি। কথাটা বলেই একে একে চারজন আমাকে চারদিক থেকে মারতে লাগলো। আমি আস্তে আস্তে বসে পড়লাম আর শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা জাম করলাম। আর চারজন চারদিকে গিয়ে পড়লো। রকি সেটা দেখে পালানোর জন্য পিছন দিকে ঘুরে দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের সঙ্গে বাড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। সেটা দেখে বুসরা হায়রে হাসি দিল যে আমি শুধু বুসরার দিকেই তাকিয়ে থাকতে বাধ্য হলাম। আর ওইদিকে রকির বন্ধুরা দৌড়ে চলে গেল। সেটা দেখে রকিও চলে গেল। আর সেদিকেই তাকিয়ে আছি, এমন সময় কে যেন আমার কানটা টেনে ধরলো। তখন আমার হুঁশ ফিরল আর দেখতে পেলাম সামনে বুসরা আপু নেই, আর আমার কানটা আপুই ধরেছে। আর আমি তখন কানটা ছাড়িয়ে নিলাম। তখন বুসরা বলল, ওদিকে তাকিয়ে কি দেখছিলি? তোমায়। কি বললি? কিছু না, চলো বাসায়। তারপর হাঁটতে হাঁটতে বাসায় পৌঁছে গেলাম। বাসায় আসার পর হাত মুখ ধুয়ে বসে রইলাম। এমন সময় রোমিওর ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পর রোমিও বলতে লাগলো, কই রে তুই? বাড়িতে। আজকে কলেজে কি হয়েছে জানিস? না বললে জানবো কি করে, বল কি হয়েছে। তারপর রোমিও আমায় যা বলল তাতে আমার খুবই খুবই ভালো লাগলো। রোমিওকে নাকি আজ জুলি প্রপোজ করেছে, তাও নাকি ক্যাম্পাসের সকল ছাত্রছাত্রীদের সামনে। আর ওরা দুজন নাকি এখন বাইকে করে ঘুরছে। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোরা তো এখন ঘুরছিস, এখন কিছু বলবো না, বিকেলে আড্ডা দেওয়ার জায়গায় চলে আসিস। তোদের সকলকে কিছু একটা কথা বলবো আমি। কি কথা এখন ফোনে বলতে পারবি না? না। তারপর ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দেওয়ার পর ফরহাদ আঙ্কেলের কথা মনে হলো, তাই আমি তার নিকট ফোন করলাম। আঙ্কেলও আমার ফোনটা রিসিভ করলো। তখন আমি বললাম, কি করেন আঙ্কেল? এই তো শুয়ে রয়েছি বাসায়। ওকে ঠিক আছে, আপনি ঘুমান, কিছু লাগলে জানাবেন। তারপর ফোনটা কেটে দিলাম আর ফোনটা রেখে বসার রুম এর দিকে উকি দিলাম। তৎক্ষণাৎ মনে পড়ে গেল চাচিমার কথা, তাই আমি আবারও সরে গেলাম। কেমন যেন খারাপ লাগছিল এই ভেবে যে বর্ষা কালকে কানাডা চলে যাবে চাচিমায়ের সঙ্গে। আমি মন খারাপ করে বসে আছি। তখন আম্মু আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলল, কি ভাবছিস সায়ান? কিছু না আম্মু, কেমন যেন কিছু ভালো লাগছে না, সবকিছু এলোমেলো লাগছে। তুই কি কাউকে পছন্দ করিস? ভালো না লাগার সঙ্গে পছন্দ আর অপছন্দের কি আছে? যদি কাউকে মন থেকে পছন্দ করিস তাহলে নিজের কাছে সবকিছু এলোমেলোই লাগবে। আম্মু, তবে তাকে ভালোবাসে কথাটা বলিনি কখনো। মনের কথা দেরি করতে নাই, যত তাড়াতাড়ি সম্ভব বলে দিতে হয়। তখন আমি আম্মুর কোল থেকে বসে পড়লাম আর বলতে লাগলাম, যদি আমাকে রিজেক্ট করে তাহলে? সে মেয়েটি কি তোর চোখে চোখ রাখছে কখনো? তোদের কাছে কি সময়টাও হার মেনেছে, নিস্তব্ধতা বজায় রাখছে কখনো? তাহলে দেরি না করে কালকেই বলে দে তাকে তোর মনের কথা, হয় সে রিজেক্ট করুক আর না করুক। ঠিক আছে আম্মু, আমি কালকেই তাকে আমার মনের কথাটা বলবো। সেটাই ঠিক হবে। আর আমাদের বাসায় নিয়ে আসিস মেয়েটিকে। কেমনে তোমাকে বলবো আম্মু? তুমি তাকে কয়েকদিন ধরে দেখে যাচ্ছ, নতুন করে না দেখতেও হবে। জানো আম্মু মেয়েটিকে? মেয়েটি হলো বুসরা। আর তখনই আম্মু আমাকে ধাক্কা দিয়ে বলল,
কি রে সায়ান, কি ভাবছে নিজের মনের মধ্যেই? বিশেষ কিছু না, আমার বান্ধবীদের সাথে কথা বলতে হবে, তাই ভাবছি আমি এখন ওদের সঙ্গে দেখা করতে যাব। কথাটা বলেই আমি উঠে পড়লাম সোফা থেকে আর আম্মুকে বললাম, আম্মু আমি যাচ্ছি। তারপর বাসা থেকে বের হয়ে এসে সূর্য আর রুহুলকে ফোন করে আড্ডা দেওয়ার জায়গায় চলে আসলাম। আর আড্ডা দেওয়ার জায়গায় চলে আসলাম তিনজন। এসে সিগারেট খাচ্ছিলাম সকলে, কিন্তু আমার মনটা সিগারেটে নেই। সিগারেট টানছি ঠিক আছে, তবে মনটা পড়ে আছে বুসার দিকে। আমি অন্য খেয়ালে আছি, তাই দেখে সূর্য আমাকে বলল, কিরে দোস্ত, মনে হয় অন্য খেয়ালে ডুবে আছিস। দোস্ত। তা খেয়ালটা কার শুনি? চাচাতো বোনের। শরীরে খারাপ করছে বুঝি? রুহুলের ধাক্কায় আমি দেখতে পেলাম সিগারেটের আগুন আমার আঙ্গুলের একদম কাছাকাছি, তাই আর একটু হলেই আঙ্গুলে আগুন ছবে, তাই আমি সিগারেট ফেলে দিলাম। আর দেখতে পেলাম সূর্য আর রুহুল আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি বললাম, কিরে ইদুর, তোরা দুজন আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কার প্রেমে পড়ছিস স্যাম? ধুরবাল, আমি আবার কার প্রেমে পড়বো? তাহলে কার খেয়ালে থাকিস ইদানিং? কারণ না। মিথ্যা বলবি না, তারা তো বোনের সঙ্গে তোর কি চলছে? তোদেরকে বললো? কি আর বলবে, আমাদের প্রাণ প্রিয় বন্ধু মিস্টার সায়ান বলছে। সত্যি কি আমি বলেছি নাকি বানিয়ে বানিয়ে বলছিস তোরা? তুই না বললে আমরা কিভাবে জানবো? পয়েন্ট, তার মানে কি আমি সত্যি খেয়ালে ডুবে থাকি? হ্যাঁ। হরে দোস্ত, আমার কিছুই ভালো লাগছে না, আর তাকে কথাটা বলতে পারছি না। আর তার উপরে নাকি তারা কালকে কানাডা চলে যাবে। তাহলে আজকে বলে দে। সেটাও করতে হবে। আচ্ছা আমি এখন যাই। তারপর আমি আমাদের বাসার দিকে চলতে লাগলাম। রোমিওকে আজকে ডাকলাম না, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরুক আজকে তার জন্যই। আর জুলিকে রোমিও একাই নিজের করে নিয়েছে, আমার হেল্প ছাড়াই। আর সেই বাজিটাও ফ্লপে চলে গেল। বাড়িতে আসতে আসতেই রাত 9টা বেজে গেল। বাড়িতেই নিস্তব্ধ বজায় রাখছে সকলে। আমি আমার রুমে না, মানে বুসরার রুমের দিকে চলে আসলাম। বুসরার রুমে এসে দেখি বুসরা ঘুমিয়ে গেছে, তাই আমি রুম থেকে বের হয়ে এসে ড্রয়িং টেবিলের পাশে সোফায় বসলাম। তখন আম্মু চলে আসলো আর এসে দাঁড়িয়ে বলল, চল খাবি। আমার কিছু ভালো লাগছে না আম্মু। খাওয়া দাওয়া না করলেও তো আরো খারাপ লাগবে। তখন আমি আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মুর মুখ শুকনো। বুঝতে পারলাম আমার জন্য ওয়েট করছিল আম্মু, তাই আমি আম্মুর সঙ্গে করে ডাইনিং টেবিলে বসে পড়লাম আর আম্মুকে সাথে করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া হলে আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম আর আম্মু সবকিছু টেবিলে ঠিকঠাক করতে লাগলো। সবকিছু ঠিকঠাক করে এসে আমার মাথায় হাত দিয়ে আম্মু বলল, এত চিন্তা করিস না, ঘুমিয়ে পড়, সব কিছু ভালো হবে। কথাটা বলে চলে গেল। আমি ঘুমানোর চেষ্টা করলাম আর সফল হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে বুসরার রুমে গিয়ে দেখি বুসরা নেই, আর ব্যাগ লাগেজ কিছুই নেই। আমার রুমে সে আগের মতোই গোছালো। আমি রুম থেকে এসে দেখি আম্মু টেবিলে নাস্তা রাখছে। আমি আম্মুর কাছে এসে বললাম, আম্মু চাচিমা আর বুসরা আপু কই? ওরা তো এয়ারপোর্টে চলে গেছে। আমাকে কেন জানাওনি আম্মু? তুই ঘুমেছিলি, তার জন্য তোর চাচি আমাকে উঠাতে না করেছে। ওকে আম্মু, আমি চললাম এয়ারপোর্টে, তুমি কোনো চিন্তা করো না বলেই আম্মুর থেকে দ্রুত গতিতে বাসার বাইরে চলে আসলাম। বাসার বাইরে এসে রোমিওকে ফোন করলাম আর বাইক নিয়ে আসতে বললাম, আর রোমিও তার বাইক নিয়ে চলে আসলো। আমি আর রোমিও দুজন এয়ারপোর্টে যেতে লাগলাম। এয়ারপোর্টে পৌঁছে রোমিওকে অন্যদিকে পাঠিয়ে দিয়ে আমি এদিকটাই দেখতে লাগলাম। আর কিছুটা সময় খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম। দেখতে পেলাম বুসরা বাইরের চেয়ারে বসে আছে আর তার হাতে আমাকে পরানো সেই ব্যাজটা দেখছে। চাচিমাকে না দেখে আমি বুসরার সামনে চলে আসলাম। বুসরা তখন আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো আর বলতে লাগলো, তুমি এখান থেকে চলে যাও, আমার আরো সময় লাগবে। কেন? আমার শয়তান বোনটা মারানোর জন্য। যে মন আমাকে দেখে জোরে জোরে লাফাতে শুরু করে। আমার কথা শুনে বুসরা আমার চোখের দিকে তাকালো। তখন আমি বলতে লাগলাম, এই চোখে তো অনেকবারই আমার দিকে তাকিয়েছো, তোমার থেকে একটা কথা জানবো আমি। কি জানতে চাস তুই? এই ব্যাসটা দেখতে দেখতে কার কথা ভাবছিলে? আমি বুসরার থেকে ব্যাসটা কিছুটা অংশ ধরে। কেন কেন বলবো? তার মানে তুমি আমাকেই ভাবছিলে? কখনোই না। বুসরার এমন কথায় আমি ব্যাসটা সেই কিছুটা অংশ ছেড়ে দেই আর মনের ভিতরে কেমন যেন আঘাত লাগলো। চোখের পানির অত অবস্থায় বলতে লাগলাম, তোমার কথার মানে আমাকে দেখে কি তোমার মনটা জোরে জোরে লাফায় না? না। তুমি আমার হওনি? কিছুতেই না। তুমি আমাকে দেখার জন্য ওয়েট করো নাই কখনো? না না, কখনোই না। বুসরার কথায় আমার চোখ দিয়ে পানি পড়ে গেল নিচে। এতদিন আমাদের মাঝে যা কিছু হয়েছে এটা কিছু না তাহলে? এদিকে চাচিমা আর রোমিও দূর থেকে কি হচ্ছে দেখতে লাগলো। মানুষ থাকায় কিছু বলল না। বুসরা কোনো কথাই বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। তখন আমি বললাম, তোমার কথা বলায় আমার উত্তর পেয়ে গেছে আপু। এই নামে
যখন তুমি আমায় বলে দিয়েছো যে আমার সঙ্গে তোমার কিছু নেই, তাহলে আমি আর কখনোই তোমার সঙ্গে কথা বলবো না। আলবিদা। তারপর আমি পিছনে ফিরে চোখের পানিটা মুছতে মুছতে রোমিওর কাছে চলে আসলাম, আর বুশরাকে চাচিমা এয়ারপোর্টের ভিতরে নিয়ে চলে গেল। বুশরাও চোখের পানি, আর সেও পানিটা ব্যাস দিয়ে মুছে সে তার আব্বু আম্মুর কথা ভেবে হয়তো সবকিছু অস্বীকার করেছে। আর এদিকে আমি এয়ারপোর্ট থেকে রোমিওর সঙ্গে বের হয়ে ওর বাইকের পিছনে বসে পড়লাম। রোমিও বাইক চালাতে লাগলো, আর দেখতে পেলাম প্লেন চলে যেতে লাগলো আমার উপর দিয়ে। আমি রোমিওকে শক্ত করে ধরে চোখের পানি ফেলতে লাগলাম। তখন রোমিও আমাকে বলতে লাগলো, প্লিজ দোস্ত, তুই কাঁদিস না, তোর চোখের পানি দেখে আমারও পানি চলে এসেছে। এরকম বন্ধু থাকাটা সত্যি শানের ভাগ্যের ব্যাপার। এরকম আপনার বন্ধু থাকলে মেনশন করবেন আপনারা। তখন আমি আরো শক্ত করে রোমিওকে ধরে চোখের পানি ফেলতে লাগলাম, আর কিছু কিছু দৃশ্য আমার চোখের সামনে আসতে লাগলো। বুশরাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করাটা, রকি গাছের সাথে ধাক্কা খাওয়ার পর সেই মিষ্টি হাসিটা, আমাকে আম্মুর সামনে সিগারেট করে বানানোর পর সেই হাসির কথাটা, এরকম আরো দৃশ্য চোখের সামনে ভাসতে লাগলো। আর রোমিওর শার্টটা আমার চোখের পানি দ্বারা ভিজিয়ে নিয়ে যাচ্ছে। এসব কথা আমার মনে হচ্ছে, তার জন্য আমি চিৎকার করে বললাম, আলবিদা, আলবিদা বুশরা, আলবিদা।